আসসালামু আলাইকুম। আগামীকাল ইংরেজি প্রথম পত্র পরীক্ষার জন্য ১ ঘন্টার শুধুমাত্র এই একটা ভিডিও যথেষ্ট। এই একটা ভিডিওতে তোমাদের ১ নাম্বার থেকে শুরু করে ১২ নাম্বার কোয়েশ্চেন পর্যন্ত এগুলা কিভাবে উত্তর করবে আনসার সহ তোমাদেরকে দেখিয়ে দিয়েছি এবং প্রত্যেকটা কোয়েশ্চেন কিভাবে লিখবে এবং এখানে শর্টকাট টেকনিক সহ এবং সম্পূর্ণ কোয়েশ্চেনের সাজেশন সহ আমরা এই ভিডিওতে দিয়ে দিয়েছি। যারা আগামীকাল পরীক্ষা দিবে তোমরা শুধুমাত্র ১ ঘন্টার এই একটা ভিডিও দেখলে তোমাদের ইংরেজি প্রথম পত্রের জন্য পুরোপুরি প্রস্তুতি হয়ে যাবে এবং এখান থেকে ১ নাম্বার থেকে শুরু করে ১২ নাম্বার কোয়েশ্চেন পর্যন্ত প্রত্যেকটা কোয়েশ্চেনের আনসার ইনশাআল্লাহ তুমি করতে পারবে যদি এই ভিডিওটা দেখো। সো আশা করি সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আগামী ইংরেজি প্রথম পত্র পরীক্ষায় অবশ্যই উপকৃত হবেন। তোমাদের ১ নাম্বার এবং ২ নাম্বার কোয়েশ্চেনের আনসার করতে হবে উপরে যে একটা প্যাসেজ রয়েছে এই প্যাসেজের মাধ্যমে ১ নাম্বার এবং ২ নাম্বার আনসার করতে হবে। সো এখানে খুবই সহজভাবে তোমরা কিন্তু আনসার করতে পারবে, খুবই সহজ পদ্ধতি। অনেক শিক্ষার্থীরা এটা ভয় পেয়ে যান ইংরেজি পরীক্ষার দিন ইংরেজিতে কীভাবে আনসার করবে, কিন্তু এখানে যে 7টা এমসিকিউ রয়েছে এই 7টা এমসিকিউর মধ্য থেকে প্রায় 5 থেকে 6টা এমসিকিউ তুমি এখানে এই প্যাসেজ থেকে পেয়ে যাবে। কীভাবে প্যাসেজ থেকে বের করবে সেটাও দেখিয়ে দিচ্ছি। এবং এখানে 2 নম্বর কোয়েশ্চেনে যে এখানে প্রশ্ন রয়েছে 5টি, যেখানে 2 নম্বর করে 10 মার্ক দেওয়া হবে, এগুলোও কিন্তু সম্পূর্ণ এই প্যাসেজের মধ্যেই রয়েছে, প্যাসেজ থেকে আনসার করতে হবে। এখানে দেখো 1 নম্বরে একটা প্যাসেজ দেওয়া রয়েছে, আমরা প্রথমে এই প্যাসেজটা একটু পড়ব। যখন তোমরা পরীক্ষার হলে ঢুকবে, ঢোকার পর যখন তুমি প্রশ্নটা পাবে, প্রশ্নটা পাওয়ার পর উপরে যে প্যাসেজ থাকবে এই প্যাসেজটা শুরুতে একটু ভালো করে পড়বে, কমপক্ষে একবার এই প্যাসেজটা শুরু থেকে শেষ পর্যন্ত পড়বে, তাহলে মোটামুটি একটা ধারণা হবে। যেমন এখানে উপরে লেখা রয়েছে রিড দ্য প্যাসেজ দেন আনসার দ্য কোয়েশ্চেন বিলো। তার মানে এই প্যাসেজ থেকে 1 নাম্বার এবং 2 নাম্বার দুইটা কোয়েশ্চেনের আনসার আমাদেরকে করতে হবে। এখানে এই প্যাসেজটা আসছে মে ডে ওর ইন্টারন্যাশনাল ওয়ার্কার্স ডে, তার মানে মে ডে সম্পর্কে এই প্যাসেজটা আসছে। এখানে আমরা প্রথমে দেখব যে 7টা এমসিকিউ রয়েছে, প্রত্যেকটাতে 1 নম্বর করে 7 নম্বর দেওয়া হবে। এ নাম্বার প্রশ্নটা আমরা একটু পড়ি প্রথমে শুরুতে। 1 নম্বর হচ্ছে দ্য পুলিশম্যান অ্যাটাকড দ্য স্ট্রাইকার্স অন। সো এখান থেকে দেখেন 1 মে, 2 মে, 3 মে, 4 মে, এই 4টা তারিখ কিন্তু দেওয়া রয়েছে, শুধুমাত্র মে মাসের 4টা তারিখ। সো এখানে দেখেন আমরা এই প্যাসেজে আমরা কি পাচ্ছি, এখানে হচ্ছে মে 1 এবং এখানেও দেখেন রয়েছে দ্য ইভেন্ট অফ মে 1, এখানে জাস্ট মে 1 রয়েছে, এখানে মে 2, মে 3, মে 4 এগুলো নেই, জাস্ট মে 1 রয়েছে। দ্য পুলিশম্যান অ্যাটাকড দ্য স্ট্রাইকার্স অন, তাহলে এখানে রয়েছে মে 1, মে 1 ইন 1886, এখানে রয়েছে দ্য ইভেন্ট অফ মে 1, তার মানে এখানে সঠিক আনসারটা হবে 1 মে, মে 1। আশা করি বুঝতে পেরেছ। এভাবে তোমরা একটু খুঁজে বের করবে। এখান থেকে হুবহু কিন্তু প্যাসেজ থেকে তোমরা বুঝতে পারবে না, একটু টেকনিক খাটাতে হবে, একটু চিন্তা করে বের করতে হবে। এখান থেকে হচ্ছে মে 1, এই সিস্টেমে তোমরা বের করবে। বি নাম্বার হচ্ছে ক্লাবস অ্যান্ড রিভলভার্স ওয়ার ইউজড আপন, ক্লাবস অ্যান্ড রিভলভার্স ওয়ার ইউজড আপন, তার মানে এখানে বলছে যে রিভলভার্স যেটা এক ধরনের গুলি, এক ধরনের বন্দুক, এটা কে ব্যবহার করতো, এখান থেকে আমরা একটু খুঁজে বের করবো। এখান থেকে ভালো করে পড়বেন, পড়ার পর দেখবেন যে এখানে যে লেখা রয়েছে রিভলভার্স ওয়ার ইউজড আপন, এখান থেকে এই শব্দগুলো কোথায় লেখা রয়েছে, রিভলভার্স ওয়ার ইউজড আপন এই শব্দগুলো কোথায় রয়েছে আমরা একটু খুঁজে বের করি। সো এখানে দেখেন লেখা রয়েছে সাডেনলি অ্যাবাউট 200 পুলিশম্যান অ্যাটাকড দ্য ইউজ অফ ক্লাবস অফ রিভলভার্স, তার মানে এখানে ক্লাবস অফ রিভলভার্স ওয়ার ইউজড আপন কারা ব্যবহার করতো, পুলিশম্যান। এখান থেকে লেখা রয়েছে পুলিশম্যান অ্যাটাকড দেম উইথ ক্লাবস অ্যান্ড রিভলভার্স, তার মানে ক্লাবস অ্যান্ড রিভলভার্স কারা ব্যবহার করতো, পুলিশম্যান। এখানে কিন্তু পেজেস থেকে আমরা এটা বের করলাম, পুলিশম্যান, এটা সঠিক উত্তর। এখন যদি আমরা সি নাম্বারে আসি, সি নাম্বার হচ্ছে দ্য ওয়ার্কার্স ডিমান্ড ওয়াজ টু, দ্য ওয়ার্কার্স মানে কর্মীদের ডিমান্ড, ডিমান্ড মানে হচ্ছে কি চাহিদা, ওয়াজ টু কর্মীদের চাহিদা কী হচ্ছিল, এখান থেকে লেখা রয়েছে আনস্টেইং, রিডিউস, অ্যাসাইন, আপগ্রেড। সো আমরা যদি এই প্যাসেজটা একটু ভালো করে পড়ি, এর জন্য শুরুতে তোমাদেরকে বলেছিলাম এই প্যাসেজটা শুরুতে একবার কমপক্ষে ভালো করে পড়বে। যদি আমরা এই প্যাসেজটা একটু ভালো করে পড়ি তাহলে দেখতে পারবো যে এখানে
তাদের ডিমান্ডটা আপগ্রেড হচ্ছে, তার মানে উন্নতি হচ্ছে, তাদের ডিমান্ডের যে চাহিদা সেটা দিন দিন বাড়ছে। সো এখানে দেখেন হাফ অফ দ্য ওয়ার্কার্স এট দ্য এমসি কর্মিক হারভেস্টার কোম্পানি ইন শিকাগো ওয়েন্ট অন স্ট্রাইক ডিমান্ডিং অ্যান 8 hours work. 2 days later, a workers' rally of held near the MC Cormick Harvest Machine Company and about 6,000 workers joined it. তার মানে আস্তে আস্তে কর্মীরা বাড়ছে। সো এখানে আনসারটা একটু বুঝতে হবে যে আপগ্রেড হচ্ছে, তার মানে উন্নতি হচ্ছে কর্মীদের ডিমান্ড। সো এখান থেকে আমরা লিখবো আপগ্রেড, এটা সঠিক উত্তর। তারপর আমরা আসি ডি নম্বরে, টু স্টপ এক্সপ্লয়টেশন ওয়ার্কার্স শুড নট, তার মানে হচ্ছে শোষণ বন্ধ করতে শ্রমিকদের উচিত। শোষণ বন্ধ করতে শ্রমিকদের কী উচিত, এটা কিন্তু এখানে এই প্যাসেজ না দেখলেও কিন্তু পারা যাবে। এখান থেকে জাস্ট একটু শব্দার্থ সম্পর্কে ধারণা থাকলেই লিখতে পারবে। যেমন এখানে যদি আমরা দেখি, এক্সপ্রেস দেয়ার অপিনিয়ন ইন পাবলিক, তাদের মতামত পাবলিকের সামনে প্রকাশ করতে হবে। স্পিক মেকলি, উচ্চস্বরে কথা বলতে হবে। থিঙ্ক অফ দ্য প্রিভিলেজ, যদি আমরা এখান থেকে দেখি, টু স্টপ এক্সপ্লয়টেশন ওয়ার্কার্স শুড নট, শোষণ বন্ধ করতে শ্রমিকদের উচিত, কি উচিত, এক্সপ্রেস দেয়ার অপিনিয়ন ইন পাবলিক, তাদের মতামত জনগণের সামনে অর্থাৎ পাবলিকের সামনে প্রকাশ করা, তাহলে কিন্তু তাদের যে শোষণ সেটা বন্ধ হবে। তার মানে এখান থেকে আমরা একটু টেকনিক্যালি এটা উত্তর আমরা বুঝতে পারি। ই নাম্বার রয়েছে অ্যান্ড নট টু গিভ ইন টু দেয়ার ভয়েসেস, হোয়াট ডাজ গিভ ইন মিন হ্যার, এখানে বলছে এই যে গিভ ইন লেখা রয়েছে, এই গিভ ইন মানে এখানে কি বোঝানো হচ্ছে, এই গিভ ইন মানে কি বোঝানো হচ্ছে এটাই তারা চাচ্ছে। যদি আমরা দেখি অ্যান্ড নট টু গিভ ইন দেয়ার বসেস, এটার মানে কি, এটার মানে হচ্ছে তার মালিকের সাথে হার না মানার জন্য, তার মালিকের সাথে হার না মানার জন্য কী করতে হবে। এখান থেকে আমরা দেখি ডোমিনেট, রিফিউজ, এগ্রি টু কন্টিনিউইং স্ট্রাগল, এগ্রি টু স্টপ স্ট্রাগল। তার মানে এখান থেকে আমরা বুঝতে পারছি যে এগ্রি টু কন্টিনিউ স্ট্রাগল, তাদের সংগ্রামটা কী করতে হবে, চালিয়ে যেতে হবে, একমত হয়ে সংগ্রামটা চালিয়ে যেতে হবে। এখান থেকে সঠিক উত্তরটা হবে এগ্রি টু কন্টিনিউইং স্ট্রাগল। যেহেতু এখানে লেবার সম্পর্কে এবং মে ডে ইন্টারন্যাশনাল ওয়ার্কার্স ডে সম্পর্কে বলা হচ্ছে, সো এখান থেকে আমরা একটু সহজে এটা বুঝতে পারি। এফ নাম্বার হচ্ছে মে ডে হ্যাজ থট দ্য ওয়ার্কিং পিপল হাউ টু, মে ডে হ্যাজ থট, এই মে ডে আমাদেরকে চিন্তাশীল করে তুলে টু ওয়ার্কিং, কাজ করার ক্ষেত্রে, পিপল জনগণের, হাউ টু কীভাবে। সো এখান থেকে আমরা যদি প্যাসেজ একটু খুঁজে বের করি তাহলে আমরা এখানে দেখতে পারবো, এখান থেকে আমরা কি খুঁজে বের করব, থট দ্য ওয়ার্কিং পিপল হাউ টু দেয়ার ডিমান্ড। এখান থেকে আমরা চাইলে এই লাইনটাও খুঁজে বের করতে পারবো, অথবা এখানে যে অপশন রয়েছে এই অপশনটা আমরা খুঁজে বের করতে পারবো। এখানে রয়েছে ফুলফিল, আর্ন, গেইন, অ্যাচিভ। সো এখান থেকে মে ডে হ্যাজ থট দ্য ওয়ার্কিং পিপল হ্যাজ, এই মে ডে নিয়ে যদি আমরা চিন্তা করি তাহলে এখানে যারা কাজ করছে কর্মীরা কী পাবে এখান থেকে। সেখানে দেখেন যদি আমরা একটু খুঁজে বের করি, এখানে লেখা রয়েছে দ্য ইভেন্ট অফ মে 1, 1886 আর এ রিমেম্বার দ্যাট ওয়ার্কার্স উইল কন্টিনিউ টু বি এক্সপ্লেইনড আনটিল দে স্ট্যান্ড আপ অ্যান্ড স্পিক আউট টু গেইন বেটার ওয়ার্কিং কন্ডিশনস। তার মানে তারা গেইন, লাভ করবে বা অর্জন করবে, গেইন। সো এখান থেকে দেখেন সেটুকু উত্তরটা হবে গেইন। মে ডে হ্যাজ থট দ্য ওয়ার্কিং পিপল হাউ টু গেইন দেয়ার ডিমান্ড, তারা বুঝতে পারবে কীভাবে তাদের ডিমান্ড, চাহিদা কী করতে হবে, বাড়াতে হবে অথবা লাভ করতে হবে। এখানে সঠিক উত্তরটা হবে গেইন। জি নাম্বার দেখেন, নাও, এখন, মে ডে ওয়ার্কস এজ এ রিমাইন্ডার অফ, বর্তমানে মে ডে আমাদেরকে কি মনে করিয়ে দেয়, অফ দ্য প্রিভিয়াস ওয়ার্কার্স, পূর্বের কাজের চেয়ে বর্তমান কাজে আমাদের কি মনে করিয়ে দেয়। দেখেন এখানে হচ্ছে এক্সপ্লয়টেশন, লয়ালিটি, ফ্রিডম, প্রমিস, এখান থেকে কোনটা সঠিক হবে। তার মানে আমরা যদি এগুলো অর্থ দেখি, এক্সপ্লয়টেশন অর্থ হচ্ছে শোষিত, লয়ালিটি মানে দায়িত্ববোধ, ফ্রিডম স্বাধীনতা, প্রমিস প্রতিজ্ঞা। সো মে ডে ওয়ার্কস, মে ডের এই যে কাজকর্ম এজ এ রিমাইন্ডার আমাদেরকে কী মনে করে দেয়, অফ দ্য প্রিভিয়াস ওয়ার্কার্স, পূর্বের কাজের চেয়ে বর্তমান কাজে আমাদেরকে কি মনে করে দেয়, এক্সপ্লয়টেশন মানে শোষিত, আমরা পূর্বে শোষিত ছিলাম কিন্তু বর্তমানে এটা আপগ্রেড হয়েছে,
উন্নত হয়েছে। সো পূর্বে কিন্তু যে শোষিত হয়েছিল যারা কর্মীরা, তাদের কথাই কিন্তু মনে করিয়ে দেয়। এখানে বলছে অফ দ্য প্রিভিয়াস ওয়ার্কার্স, পূর্বের কাজে কি মনে করে দেয়? তাহলে পূর্বের কাজে কি মনে করে দেয়? এক্সপ্লয়টেশন মানে শোষিত। তার মানে তারা যে পূর্বে শোষিত ছিল সেটা কিন্তু মনে করে দেয় বর্তমান মেডে। আশা করি বুঝতে পেরেছ। যাই কীভাবে এই কোয়েশ্চেনের আনসার করবে, কিন্তু এই কোয়েশ্চেনের আনসার করা একেবারেই সহজ। তোমরা এখানে যে প্যাসেজ রয়েছে, এই প্যাসেজেই কিন্তু তোমাদের এই কোয়েশ্চেনের আনসারটা রয়েছে। হয়তো বা একটু ঘুরিয়ে ফিরিয়ে আনসারটা দেওয়া রয়েছে, এখান থেকে তোমরা বের করতে পারবে এই কোয়েশ্চেনের আনসার। কীভাবে বের করবে এবং কীভাবে লিখবে সেটা এই ভিডিওতে তোমাদেরকে বিস্তারিত সরাসরি প্র্যাকটিক্যালি দেখিয়ে দিব। সো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। এখানে 2 নম্বর কোয়েশ্চেনের আনসার করার পূর্বে তোমাদেরকে প্রথমে উপরে যে একটা প্যাসেজ রয়েছে, এই প্যাসেজটা একটু ভালো করে পড়তে হবে। কমপক্ষে একবার এই প্যাসেজটা পড়বে। প্যাসেজটা পড়ার পর তুমি যখন এই প্রশ্নগুলো দেখবে তখন তোমার কাছে ইজি মনে হবে। এখন দেখি আমরা যদি এখান থেকে কোয়েশ্চেনগুলো একটু প্রথমে দেখি। এ নাম্বার হচ্ছে হুইচ ডিমান্ড ডিড দ্য ওয়ার্কার্স স্ট্রাগল ফর। হুইচ ডিমান্ড ডিড দ্য ওয়ার্কার্স স্ট্রাগল ফর, তার মানে এখানে বলছে যে শ্রমিকরা তারা যখন স্ট্রাগল মানে কী করছিল, পরিশ্রম করছিল, তখন তাদের ডিমান্ড মানে চাহিদা কোথায় গিয়ে দাঁড়িয়েছিল। সো এখান থেকে যদি আমরা এই প্যাসেজটা একটু ভালো করে পড়ি তাহলে এখানে সব শেষে আমরা দেখতে পারবো যে বেটার ট্রেড অ্যান্ড বেটার লিভস, বেটার পে অ্যান্ড বেটার লিভস, তার মানে যখন শ্রমিকরা তারা পরিশ্রম করছিল তখন তাদের ডিমান্ড কোথায় গিয়ে দাঁড়িয়েছিল, বেটার পে অ্যান্ড বেটার লিভস, তারা ভালো জীবনযাপন করতে পেরেছিল। যদি তোমরা এই প্যাসেজটা পড়ো তাহলে এখান থেকে তোমরা বুঝতে পারবে। সো এজন্য প্যাসেজটা একটু ভালো করে পড়বে, পড়লে কিন্তু এখান থেকে একটু টেকনিক্যালি আনসারটা বের করতে পারবে খুব সহজে। বি নাম্বার হচ্ছে হোয়াট অ্যাক্টিভিটিস ডিড দ্য ওয়ার্কার্স ডু এগেনস্ট দ্য অথরিটিস, তার মানে হোয়াট অ্যাক্টিভিটিস ডিড দ্য ওয়ার্কার্স, কর্মীরা কী পদক্ষেপ নিয়েছিল, ডু এগেনস্ট দ্য অথরিটিস, মালিকদের বিপক্ষে কর্মীরা কী পদক্ষেপ নিয়েছিল। সো এখান থেকে আমরা একটু প্রশ্নটা পড়লে বুঝতে পারবো এখানে কোথায় আনসার দেওয়া রয়েছে। এখানে বলছে যে তারা কর্মীরা মালিকদের বিপক্ষে তারা কী কর্মসূচি নিয়েছিল অথবা কী পদক্ষেপ নিয়েছিল। সো দেখেন, এট দ্য পয়েন্ট অফ দ্য র্যালি সাম স্ট্রাইক ব্রেকার্স স্টার্ট লিভিং দ্য মিটিং প্লেস। সো আমরা এখান থেকে লিখতে পারবো, এখানে আরেকটা বিষয় খুব গুরুত্বপূর্ণ, এখানে যে হুইচ, হোয়াট, হোয়াই, ইজ, তারপর হোয়াই ডিড, এগুলো থাকবে না, এগুলো প্রথমে আমরা উঠিয়ে দিব। যখন আমরা আনসারটা লিখবো তখন এই হুইচ লিখবো না, হোয়াট লিখবো না, এখানে হোয়াট লিখবো না, এখানে হোয়াই লিখবো না, তারপর অক্সিলারি ভার্ব ইজও আমরা লিখবো না, তারপর হোয়াই লিখবো না, এখান থেকে ভার্ব ডিডও আমরা লিখবো না। এরপর থেকে আমরা লেখা শুরু করব। এখন যদি আমরা 1 নম্বর কোয়েশ্চেনের আনসার লিখি তাহলে আমরা কীভাবে লিখব, তোমাদেরকে সরাসরি দেখিয়ে দেয়। 1 নম্বর কোয়েশ্চেনের আনসার আমরা লিখব, আমরা প্রথমে এখানে লিখব আনসার টু দ্য কোয়েশ্চন নাম্বার 2, অ্যান্ড আনসার টু দ্য কোয়েশ্চন নাম্বার 2 লিখে আমরা নিচে এখান থেকে এরকম দাগ দিব। দাগ দেওয়ার পর এখান থেকে আমরা এ নাম্বার লিখব, আমরা হুইচ কিন্তু লিখব না। তারপর আমরা লিখব হুইচ ডিমান্ড ডিড দ্য ওয়ার্কার স্ট্রাগল ফর, আমরা এখান থেকে লিখব দায়ের পর থেকে লিখব অথবা দাসও লিখব, দ্য ওয়ার্কার্স স্ট্রাগল ফর, দ্য ওয়ার্কার্স স্ট্রাগল ফর, এখানে লিখবো আমরা বেটার পে অ্যান্ড বেটার লিভস, বেটার পে অ্যান্ড বেটার লিভস, এ হচ্ছে এ নাম্বার। এখন যদি আমরা বি নাম্বার লিখি তাহলে এখানে আমরা বি নাম্বার কোথা থেকে শুরু করব, হোয়াট অ্যাক্টিভিটিস ডিড দ্য ওয়ার্কার্স ডু এগেনস্ট দ্য অথরিটিস। সো আমরা হোয়াট অ্যাক্টিভিটিস এগুলো আমরা লিখবো না, আমরা লিখবো দ্য ওয়ার্কার্স ডু এগেনস্ট দ্য অথরিটিস, এখান থেকে আমরা লিখবো দায়ের পর থেকে আমরা লেখা শুরু করব অথবা দাস সহ আমরা লেখা শুরু করব, দ্য ওয়ার্কার্স ডু, লিখব দ্য ওয়ার্কার্স ডু এগেনস্ট দ্য অথরিটিস,
against the authorities, the workers do against the authorities। তারপর আমরা এখান থেকে কোথায় বের করেছিলাম যে some strike breakers started leaving the meeting place, এ হচ্ছে আমাদের বি নাম্বার। এখন যদি আমরা দেখি সি নাম্বার কোয়েশ্চেন কি রয়েছে, সি নাম্বার হচ্ছে হোয়াট হ্যাপেন্ড হোয়েন দ্য পুলিশম্যান অ্যাটাকড দ্য স্ট্রাইকার্স। কী ঘটেছিল যখন পুলিশম্যান আক্রমণ করেছিল দ্য স্ট্রাইকার্স, এখানে যখন পুলিশ আক্রমণ করেছিল তখন কী হয়েছিল। সো এখান থেকে আমরা দেখব যে দ্য পুলিশম্যান অ্যাটাকড দ্য স্ট্রাইকার্স, এটা আমরা খুঁজে বের করব। দেখেন suddenly about 200 policemen attacked them close the revolvers। সো এখানে আমরা কিন্তু এটা খুঁজে পেলাম। এখানে যে বলা হচ্ছে হোয়াট হ্যাপেন্ড হোয়েন দ্য পুলিশম্যান অ্যাটাকড, আমরা এখান থেকে অ্যাটাকড খুঁজে বের করব। যদি আমরা প্যাসেজটা দেখি তাহলে এখানে আমরা দেখতে পারবো সাডেনলি অ্যাবাউট 200 পুলিশম্যান অ্যাটাকড, এখানে দেখতে পাচ্ছি অ্যাটাকড লেখা রয়েছে, দেম উইথ ক্লাবস অ্যান্ড রিভলভার্স। সো এখান থেকে আমরা লিখব, এখানে আমরা প্রশ্ন থেকে কতটুকু লিখব, এখান থেকে লিখব দ্য পুলিশম্যান অ্যাটাকটেড দ্য স্ট্রাইকার্স। দ্য পুলিশম্যান অ্যাটাকটেড দ্য স্ট্রাইকার্স। তারপর আমরা এখান থেকে লেখা শুরু করব সাডেনলি অ্যাবাউট 200 পুলিশম্যান এ হচ্ছে আমাদের তিনটা ABC তিনটা কোয়েশ্চেনের আনসার আমরা লিখলাম। এখন আমরা দেখি ডি নাম্বার কোয়েশ্চেনের আনসার কীভাবে করবেন। ডি নাম্বার হচ্ছে হোয়াই ইজ দ্য ইভেন্ট অফ May 1, 1886 এ রিমেম্বার ফর দ্য ওয়ার্কার্স। কেন 1 মে 1886 এটা প্রত্যেক কর্মীদের জন্য স্মরণীয়, এর কারণটা কি। সো আমরা এখানে দেখব যে 1 মে 1886 কোথায় রয়েছে। সো এই যে দেখেন দ্য ইভেন্ট অফ 1 মে 1886 আর রিমেম্বার, কোন কারণে এটা স্মরণীয়, এই যে এখানে রয়েছে 1 মে 1886 এ রিমেম্বার অফ দ্য ওয়ার্কার্স, কোন কারণে এটা স্মরণীয়, এখানে কিন্তু কারণটা লেখা রয়েছে, আমরা পেয়েছি এখানে প্যাসেজে দ্য ইভেন্টস অফ May 1, 1886 আর রিমেম্বার, এটা স্মরণীয় এর কারণ হচ্ছে দ্য ওয়ার্কার্স উইল কন্টিনিউ টু বি এক্সপ্লেন্ড আনটিল দে স্ট্যান্ড আপ অ্যান্ড স্পিকিং আউট টু গেইন দেয়ার বেটার ওয়ার্ক কন্ডিশনস। সো আমরা এটা লিখবো। সো এখন প্রশ্ন থেকে কোথা থেকে লেখা শুরু করব, আমরা এখান থেকে লেখা শুরু করব, দা থেকে লেখা শুরু করব, দ্য ইভেন্ট অফ May 1 এখান থেকে লেখা শুরু করব। সো এখানে প্রশ্ন লিখলাম দ্য ইভেন্ট অফ May 1, 1886 এ রিমেম্বার ফর দ্য ওয়ার্কার্স, এতটুকু লিখলাম। এখন আমরা এখান থেকে যে পেজেস থেকে আনসারটা পেয়েছি এই আনসারটা এখান থেকে লেখা শুরু করব, এখান থেকে লেখা শুরু করব উইল কন্টিনিউ টু সো এখান থেকে আমরা প্রশ্ন থেকে এবং পেজেস থেকে মিলিয়ে আমরা লিখে ফেললাম। এখান থেকে প্রশ্ন থেকে আমরা লিখেছি দ্য ইভেন্ট অফ May 1, 1886 এ রিমেম্বার ফর দ্য ওয়ার্কার্স, এতটুকু আমরা লিখেছি ফর দ্য ওয়ার্কার্স লিখেছি। তারপর উইল বি থেকে আমরা এটা পেজেস থেকে লিখলাম, এখান থেকে লিখেছি আমরা উইল কন্টিনিউ টু বি এক্সপ্লয়েটেড
until they stand up and speak out to gain better working conditions। এতটুকু আমরা এখানে লিখেছি। এখন আমরা সর্বশেষ ই নাম্বারটা কোয়েশ্চেনের আনসার কীভাবে আমরা পেসেজ থেকে বের করবো দেখি। হোয়াই ডিড দ্য ওয়ার্কার্স স্যাক্রিফাইস দেয়ার লিভস? কোন কারণে কর্মীরা তাদের জীবন ত্যাগ করেছিল? এখানে দেখেন সর্বশেষে লেখা রয়েছে বেটার পে অ্যান্ড বেটার লিভস, ভালোভাবে বাঁচার জন্য। সো আমরা এখান থেকে লেখা শুরু করব। এই যে প্রশ্ন, আমরা এখানে দেখব যে হোয়াই ডিড দ্য ওয়ার্কার্স স্যাক্রিফাইস দেয়ার লিভস। সো এখানে দেখেন লিভস লেখা রয়েছে, এখানে লিভস লেখা রয়েছে। সেখান থেকে আমরা একটু মিল খুঁজে বের করব। এখানে যেহেতু লিভস লেখা রয়েছে, সো এটাই হচ্ছে আনসার। আমরা এখান থেকে লেখা শুরু করব দ্য ওয়ার্কার্স স্যাক্রিফাইসড দেয়ার লিভস। এখান থেকে আমরা লেখা শুরু করব দ্য ওয়ার্কার্স sacrifice their lives, the workers sacrifice their lives। তারপর আমরা বাকিটুকু পেসেজ থেকে লিখব বেটার পে অ্যান্ড বেটার লিভস, বেটার পে অ্যান্ড বেটার লিভস। আশা করি বুঝতে পেরেছ। এভাবে আপনারা খুব সহজে এই যে 2 নম্বর কোয়েশ্চেন রয়েছে, কোয়েশ্চেনের আনসার এটা সম্পূর্ণই কিন্তু তোমরা এখানে পেসেজ থেকেই বের করে লিখতে পারবে। এবং এভাবে লিখলে ইনশাআল্লাহ এখানে যে 10 নম্বর রয়েছে, 10-এর মধ্যে সর্বনিম্ন হলেও 8 নম্বর তোমাদেরকে দিবে। এখানে যে 3 নম্বর কোয়েশ্চেন রয়েছে, এখানে 3 নম্বর কোয়েশ্চেনে বলছে রিড দ্য ফলোয়িং টেক্সট অ্যান্ড ফিল ইন ইচ গ্যাপ উইথ এ সুইটেবল ওয়ার্ড বেসড অন দ্য ইনফরমেশন অফ দ্য টেক্সট। এখান থেকে কিছু টেক্সট লেখা রয়েছে, একটা পেসেজ লেখা রয়েছে, এখান থেকে এখানে আসছে এই পেসেজটা, এবং এই পেসেজ থেকে এখানে যে শূন্যস্থান রয়েছে এই শূন্যস্থান ফিল আপ করতে হবে। এই পেসেজটা ভালো করে পড়লে এখান থেকে এই শূন্যস্থান ফিল আপ করা যাবে। তারপর এখানে আরেকটা পেসেজ রয়েছে, এই পেসেজ থেকে এখানে যে একটা টেবিল রয়েছে 1 2 3 4 4টা ঘর, এই 4টা ঘর এই টেবিল থেকে ফিল আপ করতে হবে, এই পেসেজ থেকে ফিল আপ করতে হবে। যেমন দেখো এখানে লেখা রয়েছে সালমান খান, এখান থেকে এখানে একটা মিলাতে হবে, তারপর এখানে মিলাতে হবে, মিলিয়ে একটা সেন্টেন্স তৈরি করতে হবে। যেমন আমরা একটা উদাহরণ দেখি, সালমান খান ওয়াজ বর্ন, এখান থেকে আমরা পেসেজে খুঁজলে আমরা বের করতে পারবো। এই যে লেখা রয়েছে সালমান খান বর্ন অন অক্টোবর 11 1976, তাহলে সালমান খান ওয়াজ বর্ন 1976। তারপর কোন জায়গায় জন্মগ্রহণ করেছেন? ইজ অ্যান আমেরিকান এডুকেটর অ্যান্ড এন্টারপ্রেনার, হি ওয়াজ বর্ন ইন মেথিরি, লুইসিয়ানা, ইউনাইটেড স্টেট। তার মানে তিনি ইউনাইটেড স্টেটে জন্মগ্রহণ করেছেন। তার মানে আমরা এখানে লিখতে পারি সালমান খান ওয়াজ বর্ন 1976 ইউনাইটেড স্টেট, প্লেস হচ্ছে ইউনাইটেড স্টেটস। এরকমভাবে একটু খুঁজলে এখানে এই যে শূন্যস্থানগুলো রয়েছে অথবা টেবিলগুলো রয়েছে এগুলো এখান থেকে পেসেজ থেকে বের করতে পারবে। আমরা যদি আসি 5 নম্বর কোয়েশ্চেনে, 5 নম্বর হচ্ছে রাইট এ সামারি অফ দ্য অ্যাবভ পেসেজ ইন ইউর ওন ওয়ার্ড। এখান থেকে সামারি লিখতে হবে। এই যে পেসেজ রয়েছে এই পেসেজের সামারি তোমাদেরকে এখানে সংক্ষেপে লিখতে হবে। সো সামারি লেখা কিন্তু খুবই সহজ, জাস্ট এখানে একটা টেকনিক জানতে হবে সামারি লেখার। আমরা তোমাদেরকে দেখিয়ে দিই কীভাবে সামারি লিখবে। এখানে জাস্ট একটা টেকনিক শিখলে তোমরা সামারি খুব সহজে লিখতে পারবে। এখানে তোমাদের সামারিতে কত নম্বর রয়েছে? সামারিতে 10 নম্বর রয়েছে। এখানে আমরা সামারি লেখার একটু নিয়ম দেখে নেই। সামারি লেখার প্রথম যে নিয়ম, এখানে 7টা নিয়ম রয়েছে, এই 7টা নিয়ম ফলো করতে হবে একটা সামারি লেখার ক্ষেত্রে। 5টি বাক্যে সামারি লিখতে হবে, একটা সামারি 5টা বাক্যে লিখতে হবে, প্যারাগ্রাফ আকারে লিখতে হবে, 1 2 3 4 অথবা ABCD এরকম লিখলে হবে না, ধারাবাহিক প্যারাগ্রাফ আকারে লিখতে হবে। পেসেজের 3 ভাগের 1 ভাগ লিখতে হবে। এখানে যে একটা পেসেজ রয়েছে এই পেসেজের 3 ভাগের 1 ভাগ লিখতে হবে এই সামারিতে। তারপর কি লেখা আছে? বিবৃতিমূলক বাক্যে অ্যাসার্টিভ সেন্টেন্স, বিবৃতিমূলক বাক্য অথবা অ্যাসার্টিভ সেন্টেন্সে লিখতে হবে, যেগুলো সাধারণ বাক্য, যেখানে কোনো কোয়েশ্চন নেই, আকস্মিক নেই, এরকম সিম্পল সাধারণ সেন্টেন্স যেগুলো আছে সেগুলো ব্যবহার করতে হবে। 5 নাম্বার, উদাহরণ অথবা প্রশ্ন থাকবে না। এই সামারি লেখার ক্ষেত্রে কোনো ধরনের উদাহরণ কিংবা প্রশ্ন লেখা যাবে না।
নিজের ভাষায় শুরু করতে হবে, সামারিটা নিজের ভাষায় শুরু করতে হবে। কিভাবে নিজের ভাষায় শুরু করবে সেটা দেখিয়ে দিচ্ছি। পেসেজ থেকে হুবহু লেখা যাবে না, তার মানে এই পেসেজ থেকে এটা হুবহু লেখা যাবে না। এখন দেখো এখান থেকে আমরা সামারিটা, এই যে মাত্র 5টা সেন্টেন্স, এই 5টা সেন্টেন্সে আমরা সামারিটা লিখব। প্রথম হচ্ছে দ্য পেসেজ ইজ মেইনলি রাইটেন অ্যাবাউট দ্য। এখন এই পেসেজটা কে লিখেছেন? দ্য পেসেজ ইজ মেইনলি রাইটেন অ্যাবাউট, এখানে ফেমাস অথবা গ্রেটেস্ট যে কোনো একটা লিখবে। রাইটার, যিনি এই পেসেজটা লিখেছেন তিনি যদি রাইটার হন তাহলে লিখবে রাইটার, অথবা পোয়েট, অথবা ড্রামাটিস্ট, অথবা নোভেলিস্ট, অথবা সায়েন্টিস্ট, অথবা প্রেসিডেন্ট। সো আমরা দেখি এখানে এই যে পেসেজ, এই পেসেজটা কার সম্পর্কে লেখা রয়েছে? এটা হচ্ছে সালমান খান। এই সালমান খান তিনি কী ছিলেন? এখান থেকে যদি আমরা একটু পড়ি তাহলে এখান থেকে বুঝতে পারবো তিনি একজন ইউটিউবার ছিলেন। যেমন সালমান খান ফাউন্ডার খান একাডেমি, এ ফ্রি অনলাইন এডুকেশন প্ল্যাটফর্ম and an organization and which he has product. তারপর দেখেন দ্য স্টোরি বিহাইন্ড মিস্টার খানস জয়েন্ট ইউটিউব এট দ্যাট ইন লেট 2003। তারপর এখানে দেখি যদি আমরা খান একাডেমি চ্যানেল অন ইউটিউব হ্যাজ মোর দেন 4.2 বিলিয়ন সাবস্ক্রাইবার। এখানে যদি আমরা আরও দেখি তাহলে এখানে বুঝতে পারবো হি মুভড হিজ টিউটোরিয়াল টু ইউটিউব হোয়ার হি ক্রিয়েটেড অ্যান অ্যাকাউন্ট অন November 16, 2006। তার মানে তিনি 2006 সালে একটি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেছিলেন। তিনি সেখানে অনলাইন প্ল্যাটফর্মে কাজ করতেন, তার মানে তিনি একজন ইউটিউবার ছিলেন। এখানে দেখি দ্য পেসেজ ইজ মেইনলি রাইটেন অ্যাবাউট দ্য ফেমাস। তারপর এখান থেকে কী লিখবো আমরা? রাইটার, পোয়েট, ড্রামাটিস্ট, নোভেলিস্ট, সায়েন্টিস্ট না প্রেসিডেন্ট? আমরা কী লিখবো? এখান থেকে আমরা লিখবো, এখান থেকে যেহেতু কোনোটা এখানে নেই সো আমরা লিখবো ইউটিউবার, ফেমাস অথবা গ্রেটেস্ট ইউটিউবার। তারপর এখানে ব্যক্তির নাম লিখবো, এখানে ব্যক্তির নাম কি? সালমান খান, ব্যক্তির নাম হচ্ছে সালমান খান। তাহলে আমরা এখান থেকে কীভাবে লেখা শুরু করব সরাসরি দেখে দিই। আমরা এখান থেকে লেখা শুরু করব। প্রথম লিখবো আনসার টু দ্য কোয়েশ্চন নাম্বার কত? এটা হচ্ছে 5। আনসার টু দ্য কোয়েশ্চন নাম্বার 5 আমরা লিখব। লেখার পর এখন লিখব দ্য পেসেজ মেইনলি written about the famous ইউটিউবার লিখবো আমরা, ইউটিউবার। সো আমরা এখানে লিখলাম দ্য পেসেজ মেইনলি রাইটেন অ্যাবাউট দ্য ফেমাস ইউটিউবার। এখন এখানে এই ব্যক্তির নামটা লিখব, ফেমাস ইউটিউবার লিখব। তারপর ব্যক্তির নাম, এখানে ব্যক্তির নাম কি? সালমান খান লিখব, সালমান খান, সালমান খান ব্যক্তির নাম লিখব। তারপর হি অথবা সি, যদি পুরুষ হয়ে থাকেন তাহলে হি, আর মহিলা হলে সি। যেহেতু তিনি পুরুষ আমরা এখানে লিখব হি। তারপর ওয়াজ বর্ন, হি ওয়াজ বর্ন, এখানে আমরা লিখব হি ওয়াজ বর্ন। এখানে জন্মসাল লিখব অন অক্টোবর 11, 1976। এখানে আমি জন্মসালটা লিখলাম। এখানে জন্মসাল ও স্থানের নাম, কোন জায়গায় জন্মগ্রহণ করেছেন? ইউনাইটেড স্টেট, 1976 ইউনাইটেড স্টেটস। আমরা এখানে পেয়েছিলাম ইউনাইটেড স্টেটস তিনি জন্মগ্রহণ করেছিলেন, লিখলাম। তারপর আমরা কী লিখব? এরপর পেসেজ থেকে দুইটা গুরুত্বপূর্ণ লাইন লিখতে হবে। সো এখন আমরা দেখব পেসেজের দুইটা গুরুত্বপূর্ণ লাইন কোথায় রয়েছে, কোথা থেকে আমরা খুঁজে বের করব। এখানে পেজ থেকে আমরা দুটো গুরুত্বপূর্ণ লাইন খুঁজে বের করব, সেটা হচ্ছে এখান থেকে আমরা লেখা শুরু করব। As on September 2018, the Khan Academy channel on YouTube has more than 4.2 billion subscribers and the Khan Academy video has been viewed more than 1.5 billion times. এটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট একটা লাইন, যেখানে তার ইউটিউব চ্যানেলে 4.2 বিলিয়ন সাবস্ক্রাইবার হয়েছিল এবং যেখানে তিনি 1.5 বিলিয়ন মানে 1.5 বিলিয়ন, তার ভিডিওগুলো 1.5 বিলিয়ন মানুষ অথবা 1.5 মিলিয়ন বার
দেখা হয়েছিল, 1.5 বিলিয়ন, মিলিয়ন নয় বিলিয়ন বার দেখা হয়েছিল। খুবই ইম্পর্টেন্ট লাইন, এগুলো আমরা লিখবো। সো দেখেন এখান থেকে আমরা ইম্পর্টেন্ট দুইটা লাইন লিখেছি। দ্য খান একাডেমি চ্যানেল অন ইউটিউব হ্যাজ মোর দেন 4.2 বিলিয়ন সাবস্ক্রাইবার অ্যান্ড দ্য খান একাডেমি ভিডিওজ হ্যাভ বিন ভিউড মোর দেন 1.5 বিলিয়ন টাইমস। গুরুত্বপূর্ণ দুইটা লাইন লিখলাম আমরা এখান থেকে। তারপর লিখবো উই হ্যাভ লার্ন এ লট অফ থিংস, এগুলো চেঞ্জ হবে না। এখান থেকে আমরা লিখবো উই হ্যার learned a lot of things by reading the passage and should try to apply his, যেহেতু তিনি পুরুষ এখানে লিখবো his ideal in our practical life। সো আশা করি বুঝতে পেরেছো। তার মানে এখানে প্রথমে লিখবো প্যাসেজ, দ্য প্যাসেজ ইজ মেইনলি রাইটেন অ্যাবাউট দ্য ফেমাস অথবা গ্রেটেস্ট। এখানে যিনি প্যাসেজ লিখেছেন তিনি হচ্ছেন একজন ইউটিউবার। তারপর এখানে ব্যক্তির নামটা লিখতে হবে, তারপর পুরুষ হলে হি, মহিলা হলে সি লিখবেন, তারপর ওয়াজ বর্ন এখানে জন্মস্থান এবং জন্মসাল লিখবে। এরপর পেজ থেকে দুইটা গুরুত্বপূর্ণ লাইন লিখতে হবে। তারপর এখানে যে 2 থেকে 3 লাইন এগুলা চেঞ্জ হবে না, যেভাবে আছে সেম একই থাকবে। সো এটা ফলো করেই কিন্তু আমরা এখানে লিখেছি। এখানে আমরা লিখেছি দ্য প্যাসেজ মেইনলি রাইটেন অ্যাবাউট দ্য ফেমাস ইউটিউবার, অ্যাবাউট দ্য ফেমাস, এতটুকু প্রথমে চেঞ্জ হবে না, একই থাকবে। তারপর তিনি কে লিখতে হবে, তিনি হচ্ছে ইউটিউবার, নাম কি সালমান খান। তারপর জন্ম তারিখ লিখতে হবে এবং জন্মস্থান লিখতে হবে। হি ওয়াজ বর্ন অন অক্টোবর 11, 1976, তিনি 1976 সালের 11 অক্টোবর জন্মগ্রহণ করেন। কোন জায়গায়? ইউনাইটেড স্টেটে। তারপর এখান থেকে আমরা প্যাসেজ থেকে দুইটা গুরুত্বপূর্ণ লাইন লিখব। এখান থেকে আমরা লিখলাম দ্য খান একাডেমি চ্যানেল অন ইউটিউব হ্যাজ মোর দেন 4.2 মিলিয়ন সাবস্ক্রাইবার্স অ্যান্ড দ্য খান একাডেমি ভিডিওজ হ্যাভ বিন ভিউড মোর দেন 1.5 বিলিয়ন টাইমস। প্যাসেজ থেকে আমরা এই দুইটা গুরুত্বপূর্ণ লাইন লিখলাম। তারপর লিখেছি এতটুকু পরিবর্তন হবে না, এর নিচ যতটুকু রয়েছে সেম একই থাকবে, এতটুকু পরিবর্তন হবে না, সবসময় একই থাকবে। We have learned a lot of things by reading the passage and should try to apply his ideal in our practical life। আশা করি বুঝতে পেরেছো। এবং শুধুমাত্র এই একটা সামারি মুখস্থ করলে, এই একটা সামারির ফরম্যাট মনে রাখলে, মুখস্থ করলে যে কোনো ধরনের সামারি তোমাদের পরীক্ষায় আসলে খুব সহজে লিখতে পারবে। এবং এই সিস্টেমে লিখলে ইনশাআল্লাহ তোমরা সামারিতে পূর্ণ 10 নম্বর পাবে। যেমন 6 নম্বর কোয়েশ্চেন হচ্ছে ম্যাচ দ্য পার্ট অফ সেন্টেন্স গিভেন in column A, B and C to write 5 complete sentence। কলাম A, B এবং C এই 3টে কলামের মাধ্যমে আমাদেরকে 5টা সেন্টেন্স, 5টি বাক্য তৈরি করতে হবে, যেখানে 5 মার্ক দেওয়া হবে। সো আমরা চেষ্টা করব কীভাবে এই সেন্টেন্সগুলো খুব সহজে লেখা যায় সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। যেহেতু আমরা 6 নম্বর কোয়েশ্চেন লিখবো, এখানে আমরা প্রথমে পরীক্ষার যে খাতার উপরে লিখব আনসার টু দ্য কোয়েশ্চেন নাম্বার 6। তারপর এখানে স্কেল দিয়ে এরকম টান দিব নিচে, আনসার টু দ্য কোয়েশ্চেন নাম্বার 6। এখন দেখো এখানে 1, 2, 3 তিনটা বক্স রয়েছে, কলাম এ, কলাম বি, কলাম সি। আমরা প্রথমে কলাম এ এবং বি এই দুইটা মিল করব, তারপর আমরা কলাম সি মিল করব। তাহলে আমরা প্রথমে দেখেন এখানে এ নাম্বার রয়েছে, তোমরা এখানে এরকমভাবে লিখবে এ নাম্বার। তারপর এখানে মধ্যখানে 2 লাইন জায়গা হবে, এরকম জায়গা খালি রেখে নিচে লিখলাম বি, তারপর সি, তারপর ডি, তারপর ই। তাহলে এ নাম্বার কি আছে? ফেসবুক ইজ এন ইন্টারনেট, লিখব ফেসবুক ইজ এন
ইন্টারনেট লিখলাম। আচ্ছা, বি নাম্বার কি আছে? নাও এ ডে ফেসবুক হ্যাজ বিকাম। বি নাম্বার লিখবো নাও এ ডে ফেসবুক হ্যাজ বিকাম। আচ্ছা, এখন সি নাম্বার লিখবো ইট কন্ট্রিবিউটস মাচ। এরপর আমরা ডি নাম্বার লিখবো পিপল আর অলসো। পিপল আর অলসো। তারপর আমরা লিখবো ই নাম্বার এভরিবডি হ্যাভিং। আচ্ছা, এতটুকু লিখলাম। এখন আমরা এই যে প্রথমে লিখেছি এ নাম্বার ফেসবুক ইজ অ্যান ইন্টারনেট, এটার সাথে আমরা 2 নাম্বার কলাম বি থেকে মিল করব। যদি ফেসবুক ইজ অ্যান ইন্টারনেট এটার সাথে কোনটা মিল আছে আমরা মিলাবো। फेसबुक इज़ एन इंटरनेट कनेक्शन में এটা মিল হবে না। फेसबुक इज़ एन इंटरनेट यूजिंग फेसबुक এটাও হবে না। फेसबुक इज़ एन इंटरनेट बेस्ड सोशल नेटवर्क তার মানে এটা মিল আছে। फेसबुक इज़ एन इंटरनेट बेस्ड सोशल नेटवर्क फेसबुक হচ্ছে একটি তারবিহীন সোশ্যাল নেটওয়ার্ক সামাজিক যোগাযোগ মাধ্যম। তাহলে এখানে হবে फेसबुक इज़ एन इंटरनेट बेस्ड सोशल नेटवर्क। তাহলে আমরা এখানে লিখতে পারি ফেসবুক ইজ অ্যান ইন্টারনেট বেসড সোশ্যাল নেটওয়ার্ক। আমরা এখানে লিখতে পারি ফেসবুক ইজ অ্যান ইন্টারনেট বেসড সোশ্যাল নেটওয়ার্ক। আমরা কলাম এ এবং কলাম বি মিল করলাম এ নাম্বারের। এখন বি নাম্বারের সাথে কলাম বি মিল করব। নাও এ ডে ফেসবুক হ্যাজ বিকাম। তাহলে নাও এ ডে ফেসবুক হ্যাজ বিকাম এটার সাথে এখানে কোনটা মিল হবে? Nowadays Facebook has become এখানে হবে টু মেনটেন সোশ্যাল অ্যান্ড ফ্রেন্ডলি রিলেশনশিপ, এটা হবে না, অ্যান ইম্পর্টেন্ট পার্ট এটা হবে। Nowadays Facebook has become an important part তার মানে বর্তমানে ফেসবুক হয়ে পড়েছে আমাদের জন্য অ্যান ইম্পর্টেন্ট পার্ট একটি গুরুত্বপূর্ণ অংশ। তার মানে এটা মিল আছে। Nowadays Facebook has become an important part. Nowadays Facebook has become an important part. সি নাম্বারের সাথে আমরা মিল করব ইট কন্ট্রিবিউটস মাচ। কন্ট্রিবিউটস মানে কি? অবদান। ইট কন্ট্রিবিউটস মাচ এটার অবদান এর সাথে কোনটা মিল হবে এখানে? সি নাম্বারে ইট কন্ট্রিবিউট মাচ টু মেনটেন সোশ্যাল অ্যান্ড ফ্রেন্ডলি রিলেশনশিপ, এটা কিন্তু মিল আছে। ইট কন্ট্রিবিউট মাচ এটার অবদান রয়েছে টু মেনটেইন সোশ্যাল অ্যান্ড ফ্রেন্ডলি রিলেশনশিপ, সামাজিক বিভিন্ন জিনিস মেনটেন করতে এবং বন্ধুত্ব মেনটেন করতে এটা আমাদের সাহায্য করে। তার মানে এটা সঠিক হবে ইট কন্ট্রিবিউট মাচ টু মেনটেন সোশ্যাল অ্যান্ড ফ্রেন্ডলি রিলেশনশিপ। এখানে আমি লিখতে পারি টু মেনটেন সোশ্যাল অ্যান্ড ফ্রেন্ডলি রিলেশনশিপ। লিখলাম। এখন ডি নাম্বারের সাথে আমরা মিল করব পিপল আর অলসো, জনগণ আরও, এখান থেকে কোনটা মিলবে? পিপল আর অলসো ইন্টারনেট কানেকশন মে, এটা হবে না, ইউজিং ফেসবুক কোনটা হবে? ইউজিং ফেসবুক। পিপল আর অলসো ইউজিং ফেসবুক, জনগণ আরও ব্যবহার করে কি? ফেসবুক ব্যবহার করে। পিপল আর অলসো ইউজিং ফেসবুক, এখানে লিখব পিপল আর অলসো ইউজিং ফেসবুক। তারপর রয়েছে এভরিবডি হ্যাভিং, প্রত্যেকের রয়েছে। প্রত্যেকে কি রয়েছে? ইন্টারনেট কানেকশন মে, প্রত্যেকে কি রয়েছে? ইন্টারনেট কানেকশন মে। তার মানে এখানে হবে এভরিবডি হ্যাভিং ইন্টারনেট কানেকশন মে ইন্টারনেট কানেকশন মে লিখলাম। সো এই আমরা কলাম এ এবং বি মিল করলাম। এখন এর সাথে কলাম সি মিল করব। কীভাবে মিল করব? যেমন এ নাম্বার হচ্ছে ফেসবুক ইজ অ্যান ইন্টারনেট বেসড সোশ্যাল নেটওয়ার্ক,
এর সাথে আমাদের এখানে কোনটা মিল হবে, সোশ্যাল নেটওয়ার্ক, এটা হবে গেইন অ্যাক্সেস টু ফেসবুক, এটা মিল নেই। এমং পিপল লিভিং এনিহোয়ার, এটার সাথে মিল আছে। ফেসবুক ইজ অ্যান ইন্টারনেট বেসড সোশ্যাল নেটওয়ার্ক এমং পিপল লিভিং এনিহোয়ার, মানে ফেসবুক হচ্ছে এমন একটি সামাজিক যোগাযোগ মাধ্যম যেখানে এমং পিপল লিভিং এনিহোয়ার, যারা সবাই কিন্তু একসাথে এখানে যোগাযোগ করতে পারে, এটা হবে এমং পিপল লিভিং এনিহোয়ার। তারপর বি নাম্বার হচ্ছে নাওএডে ফেসবুক হ্যাজ বিকাম অন ইম্পর্টেন্ট পার্ট। সো এখানের সাথে কী মিল হবে, এখানে 3 নম্বর পার্টের নাওএডে ফেসবুক হ্যাজ বিকাম অ্যান ইম্পর্টেন্ট পার্ট অফ আওয়ার লাইফ, এখানে মিল হবে অফ আওয়ার লাইফ। এটা একটু চিন্তা করলে কিন্তু বুঝতে পারবে যে কোনটার সাথে কোনটার মিল। ইট কন্ট্রিবিউটস মাচ টু মেনটেন সোশ্যাল অ্যান্ড ফ্রেন্ডলি রিলেশনশিপ, এরপরে কোনটা মিল হবে, ফ্রেন্ডলি রিলেশনশিপ। যদি আমরা দেখি এখানে হবে টু ফ্যাসিলিটিস দ্য অফলাইন ওয়ার্কস। সো এখান থেকে পড়লে আমরা বুঝতে পারবো ইট কন্ট্রিবিউট মাচ টু মেনটেন সোশ্যাল অ্যান্ড ফ্রেন্ডলি রিলেশনশিপ, এটা মেনটেন করে আমাদের সামাজিক ফ্রেন্ডলি রিলেশনশিপ, আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করে। এরপর হবে এটার সাথে কী মিলবে, টু ফ্যাসিলিটিস দ্য অফলাইন ওয়ার্কস, মানে আমাদের অফলাইনেও কিন্তু আমাদেরকে এটা ফ্যাসিলিটি প্রাধান্যতা দান করে। টু ফ্যাসিলিট দ্য অফলাইন ওয়ার্কস। দ্য অফলাইন ওয়ার্ক, এ হচ্ছে সি নাম্বার। এখন যদি আমরা ডি নাম্বার লিখি, পিপল আর অলসো ইউজিং ফেসবুক, তাহলে এখানে হবে ডি নাম্বার, পিপল আর অলসো ইউজিং ফেসবুক, তারপর কোনটা মিলবে, পিপল আর অলসো ইউজিং ফেসবুক কানেক্টিং পিপল ওয়ার্ল্ড ওয়াইড, মানে বিশ্বব্যাপী মানুষের মাঝে সম্পর্ক তৈরি করতে এটি কাজ করে, কানেকশন পিপল ওয়ার্ল্ড ওয়াইড, এখানে হবে কানেকশন পিপল ওয়ার্ল্ড ওয়াইড। সবশেষে রয়েছে এভরিবডি হ্যাভিং ইন্টারনেট কানেকশন মে, এভরিবডি হ্যাভিং ইন্টারনেট কানেকশন মে, এখানে হবে গেইন অ্যাক্সেস টু ফেসবুক। তার মানে সবশেষে বাকি আছে কোনটি, এটা বাকি আছে সবশেষে। তার মানে এখানে হবে এভরিবডি হ্যাভিং ইন্টারনেট কানেকশন মে গেইন অ্যাক্সেস টু ফেসবুক, গেইন অ্যাক্সেস টু ফেসবুক। আশা করি বুঝতে পেরেছ। এভাবে তোমরা 6 নম্বর কোয়েশ্চেন খুব সহজে একটু চিন্তা করে মিলাতে পারবে। কলাম এ বি সি এগুলো মিল করে লিখলে ইনশাল্লাহ এখানে 5টা সেন্টেন্সে 5 নম্বর দেওয়া হবে। 7 নম্বর কোয়েশ্চেন নিয়ে এই ভিডিওতে আমরা আলোচনা করব। এখানে 7 নম্বর কোয়েশ্চেন হচ্ছে রিঅ্যারেঞ্জ। এই 7 নম্বর কোয়েশ্চেন কীভাবে আনসার করবে সম্পূর্ণ তোমাদেরকে হাতে কলমে দেখিয়ে দিব। যদি এই ভিডিওটা দেখো তাহলে 7 নম্বরে যে 8 নম্বর রয়েছে 8 মার্ক, এখান থেকে কমপক্ষে 6 থেকে 7 নম্বর পাবে ইনশাল্লাহ যদি এই ভিডিওটা দেখো। এখানে 7 নম্বর কোয়েশ্চেনে লেখা থাকবে পুট দ্য ফলোয়িং পার্টস অফ দ্য স্টোরি ইন কারেক্ট অর্ডার টু মেক দ্য হোল স্টোরি, অনলি দ্য করসপন্ডিং নাম্বার অফ দ্য সেন্টেন্স নিড টু বি রাইটেন। সো এখানে তোমাদেরকে শব্দগুলো মিলাতে হবে। সো এখানে তোমাদেরকে সেন্টেন্সগুলো ধারাবাহিকভাবে মিলাতে হবে। এখানে 8টা রয়েছে, 1 2 3 4, 4টা, তারপর এখানে হচ্ছে আরও 4টা। এই 8টা সেন্টেন্স তোমাদেরকে ধারাবাহিকভাবে মিলাতে হবে। এখানে প্রথম লাইন শেষে আসছে অথবা দ্বিতীয় লাইন মধ্যখানে চলে আসছে, এরকম ধারাবাহিক তোমাদেরকে কোন লাইনের আগে আসবে, কোন লাইন এরপর আসবে, এটা ধারাবাহিকভাবে তোমাদেরকে মিলাতে হবে। আমরা এখন দেখিয়ে দেব পরীক্ষার প্রশ্নে 7 নাম্বার কোয়েশ্চেন কীভাবে আনসার করবে। প্রথমে উপরে লিখবে আনসার টু দ্য কোয়েশ্চেন নাম্বার 7, তারপর এখানে স্কেল দিয়ে সোজা করে দাগ দিয়ে নিবে আনসার টু দ্য কোয়েশ্চেন নাম্বার 7। লেখার পর তোমরা শুরুতে এরকম একটা বক্স তৈরি করে নিবে। আমি যেভাবে বক্সটা তৈরি করছি এভাবে একটা বক্স তৈরি করবে। এখান থেকে এই বক্সে 2টা ঘর থাকবে। তোমাদের পরীক্ষায় অবশ্যই
সাদা পেজ থাকবে। আমি এখানে রুলার পেজ নিয়েছি, তোমাদের পরীক্ষায় মাস্ট বি সাদা পেজ থাকবে। এখানে দেখেন কয়টা লাইন রয়েছে, 1 2 3 4 5 6 7 8, 8টা লাইন রয়েছে। এই জন্য আমরা এখানে 8টা ঘর তৈরি করব। আমরা এখানে 8টা ঘর তৈরি করলাম। এখন এখানে লিখব 1 2 3 4 5 6 7 8, এরকমভাবে আমরা এগুলা লিখে ফেললাম। এখন দেখেন এখানে এটাই হচ্ছে তোমাদের রিঅ্যারেঞ্জ। এখন রিঅ্যারেঞ্জের নিয়ম হচ্ছে, যদি রিঅ্যারেঞ্জ পরীক্ষায় কমন না আসে তাহলে তুমি কীভাবে লিখবে। রিঅ্যারেঞ্জ দুই প্রকার, একটা হচ্ছে ব্যক্তিকেন্দ্রিক, আরেকটা হচ্ছে ঘটনা কেন্দ্রিক অথবা গল্প কেন্দ্রিক। আশা করি বুঝতে পেরেছ। একটা হচ্ছে ব্যক্তিকেন্দ্রিক, যে কোনো এক ব্যক্তিকে নিয়ে এই রিঅ্যারেঞ্জটা লিখবে, যেখানে ব্যক্তির সম্পূর্ণ জীবনী সাজাতে হবে। দ্বিতীয়ত আসবে তোমাদের গল্পকেন্দ্রিক, যেখানে একটা গল্প থাকবে অথবা একটা ঘটনা থাকবে, যে গল্প কিংবা ঘটনাকে ধারাবাহিকভাবে সাজাতে হবে। সো আমরা যদি এটা একটু পড়ি তাহলে বুঝতে পারবো যে এখানে গল্পকেন্দ্রিক নাকি ব্যক্তিকেন্দ্রিক। যদি ব্যক্তিকেন্দ্রিক হয় তাহলে এখানে এই সিরিয়ালে লিখতে হবে। যদি ব্যক্তিকেন্দ্রিক হয় তাহলে এখানে প্রথম লাইনে ব্যক্তির নাম বা পরিচয় খুঁজে বের করে এই লাইনটা প্রথমে লিখতে হবে। দ্বিতীয় লাইনে লিখতে হবে জন্ম তারিখ অথবা জন্মসাল অথবা জন্মস্থান। 3 নম্বর লাইনে লিখতে হবে পিতা মাতা বা পরিবারের পরিচয়। 4 নম্বর লাইনে লিখতে হবে ব্যক্তির শৈশব অথবা কৈশোর। 5ম লাইনে শিক্ষা জীবন। 6ষ্ঠ লাইনে ব্যক্তির কর্মজীবন। 7ম লাইনে ব্যক্তির আবিষ্কার কিংবা অবদান যদি থাকে তাহলে সেটা। 8ম লাইনে যদি ব্যক্তির কোনো পুরস্কার কিংবা কাজের ফলাফল থাকে সেটা। 9ম লাইনে ব্যক্তির মৃত্যু কিংবা শেষ পরিণতি যেটা রয়েছে সেটা লিখবে। এইরকম ধারাবাহিকভাবে ব্যক্তি সম্পর্কিত আসলে লিখবে। আমরা একটু পরে দেখি একটা ব্যক্তি সম্পর্কিত নাকি কোনো ঘটনা সম্পর্কিত। যেমন এখান থেকে আমরা একটু পড়ে নেই, ডাজ হি সেভস হিজ লাইফ, হি কেম উইথ এ লার্জ আর্মি, দ্য প্রিন্স হেয়ার দ্য নিউজ, তৈমুর ওয়াজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট কনকোয়ার্ড অফ দ্য ওয়ার্ল্ড, তৈমুর সোলজার ওয়াজ কিল্ড, তৈমুর ডিসগাইড হিমসেলফ এজ এ পুয়ার ট্রাভেলার। তার মানে যদি আমরা একটু পড়ি তাহলে এখান থেকে বুঝতে পারবো যে এটা ব্যক্তিকেন্দ্রিক না, এটা একটা ঘটনাকে কেন্দ্র করে লেখা হয়েছে এবং এই ঘটনাকে আমাদেরকে সাজাতে হবে। এখন যদি সামান্য একটু শব্দার্থ সম্পর্কে নলেজ থাকে, ওয়ার্ড মিনিং সম্পর্কে যদি তোমার একটু নলেজ থাকে তাহলে তুমি এটা খুব সহজে লিখতে পারবে। এখানে আমরা প্রথমে দেখব যে কোন লাইনের মাধ্যমে একজন ব্যক্তির পরিচয় পাওয়া যায়, অথবা কোন লাইনের মধ্যে কোনো এক ব্যক্তির নাম দেওয়া রয়েছে কিংবা তার পরিচয় দেওয়া রয়েছে সেটা আমরা খুঁজে বের করব। এখান থেকে দেখো এই যে ডি নাম্বার রয়েছে, ডি নাম্বার রয়েছে তৈমুর ওয়াজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট কনকোয়ার্স অফ দ্য ওয়ার্ল্ড। তার মানে এই লাইনের মাধ্যমে আমরা একজন ব্যক্তির পরিচয় খুঁজে পাচ্ছি, তিনি হচ্ছেন তৈমুর। আমরা জানি তিনি একজন বিখ্যাত যোদ্ধা ছিলেন। সো এই লাইনটি প্রথমে হবে, তৈমুর ওয়াজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট কনকোয়ার্স অফ দ্য ওয়ার্ল্ড। তাহলে ডি নাম্বার হচ্ছে প্রথমে, আমরা ওয়ানে লিখব ডি নাম্বার। এরপর যদি আমরা খুঁজে বের করি এর পরবর্তী লাইন কি হবে, তৈমুর ছিলেন একজন বিখ্যাত কে ছিলেন, যোদ্ধা ছিলেন। এখন যদি দেখি আমরা এর পরের লাইন কী হতে পারে, তৈমুর সোলজার ওয়ার কিল্ড, তৈমুরের সৈন্যরা হত্যা হয়েছিল, এটা না। হি কেম উইথ এ লার্জ আর্মি, তিনি বিশাল আর্মির অথবা সেনাবাহিনীর একটা দল নিয়ে আসছিলেন। সো এটা কিন্তু আমরা লিখতে পারি, তিনি একজন বিখ্যাত যোদ্ধা ছিলেন, তিনি একটি সেনাবাহিনীর বড় দল নিয়ে আসছিলেন। এটা কিন্তু আমরা এখানে লিখতে পারি, হি কেম উইথ এ লার্জ আর্মি। বি নাম্বারটা হবে হি কেম উইথ এ লার্জ আর্মি, এটা হচ্ছে বি নাম্বার। এক নাম্বার হচ্ছে ডি, তারপর হচ্ছে বি। এর পরের লাইন আমরা যদি খুঁজি তাহলে কোনটা হবে, তারপর তৈমুর ডিসগাইড হিমসেলফ এ পুয়ার ট্রাভেলার, তৈমুর ডিসগাইড হিমসেলফ এ পুয়ার ট্রাভেলার। যখন তৈমুর আসছিলেন এখানে বিশাল সেনাবাহিনীর দল নিয়ে, তখন তিনি নিজেকে পরিচয় দিয়েছিলেন একজন গরিব ভ্রমণকারী হিসেবে। তার মানে এই লাইনটা পরে আমরা লিখতে পারি এফ নাম্বার, তৈমুর ডিসগাইড হিমসেলফ এজ এ পুয়ার ট্রাভেলার, তৈমুর নিজেকে একজন গরিব কী হিসেবে, ট্রাভেলার মানে ভ্রমণকারী হিসেবে পরিচয় দিয়েছিলেন। সো আমরা এখানে লিখতে পারি এফ নাম্বার। তারপর কী হলো, তারপর যদি আমরা দেখি এখানে হচ্ছে হিজ সোলজার্স সারাউন্ডেড দ্য ভিলেজ অন এ অল সাইডস
অ্যান্ড এ ট্রাভেল ব্যাটল টুক প্লেস। তার মানে তার সকল সৈন্যরা এই একটা গ্রামের চারদিক ঘিরে ফেলল। এটা আমরা লিখতে পারি জি নাম্বার। চারদিক ঘিরার পর কী হলো, এখান থেকে আমরা চিন্তা করব কী হলো, ওয়ান্স হি অ্যাটাকটেড দ্য প্রিন্স অফ এ পাওয়ারফুল প্রিন্স। তার মানে এক সময় তাদেরকে আক্রমণ করলো একজন শক্তিশালী রাজপুত্র। ওয়ান্স এক সময় হি অ্যাটাকটেড তিনি আক্রমণিত হলেন দ্য প্রভিন্স অফ এ পাওয়ারফুল প্রিন্স একজন শক্তিশালী রাজপুত্রের কাছে তিনি আক্রমণিত হলেন। এইচ নাম্বারটা আমরা এখানে লিখতে পারি। তারপর যদি আমরা দেখি আক্রমণ হওয়ার পর কি হলো, এখান থেকে তৈমুর সোলজার ওয়ার কিল, তৈমুরের সৈন্য কি হলো, মারা গেল। তৈমুর সোলজার ওয়ার কিল, এখানে তারা আক্রমণ করেছিল, এই যে প্রিন্স মানে রাজপুত্র আক্রমণ করেছিল, তার আক্রমণে তৈমুরের সোলজার মানে সৈন্য কি হলো, মারা গেল। তারপর আমরা লিখতে পারি তৈমুর সোলজার ওয়ার কিল, ই নাম্বার। তারপর সবশেষে কী হলো, ডাস হি সেভস হিজ লাইফ, তারপর তৈমুরের জীবন কী হলো, বেঁচে গেল। এ নাম্বার আমরা সবশেষে লিখতে পারি, এ নাম্বার। আশা করি বুঝতে পেরেছো। এভাবে তোমরা লিখবে। লেখার পর এখন তোমরা মেইন লেখাটুকু কীভাবে শুরু করবে, প্রথমে এই বক্সটা তৈরি করলে যে কোন লাইনের পর কোন লাইন হবে এটা লিখলে। লেখার পর এখন এখান থেকে যখন তোমরা ইংরেজিটুকু লেখা শুরু করবে তখন কীভাবে লেখা শুরু করবে সেটা খুবই গুরুত্বপূর্ণ, সেটাই দেখিয়ে দিচ্ছি। এখন আমরা লেখা স্টার্ট করব। এখানে দেখো প্রথমে রয়েছে ডি নাম্বার, তারপর বি, তারপর এফ, তারপর সি, তারপর জি, তারপর এইচ, তারপর ই, তারপর এম, এরকম আমরা ধারাবাহিকভাবে লিখব। প্রথম হচ্ছে ডি নাম্বার, আমরা প্রথমে ডি নাম্বার কী লেখা আছে এটা লিখব। তৈমুর ওয়াজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট কনকোয়ার্স অফ দ্য ওয়ার্ল্ড, এটা আমরা এখানে লিখব। এখানে এ বি সি ডি কিংবা 1 2 3 4 কোনো কিছু আমরা লিখবো না, জাস্ট এখান থেকে যেভাবে আমরা প্যারাগ্রাফ লেখা শুরু করি এই প্যারাগ্রাফ আকারে লিখতে হবে, গল্প আকারে আমাদেরকে লিখতে হবে। আমরা এখান থেকে লেখা শুরু করব একটু জায়গা খালি রেখে। তৈমুর ওয়াজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট, GREATEST, গ্রেটেস্ট কনকোয়ার্স of the world, ডি নাম্বার লেখার পর আমরা এখানে ফুল স্টপ দিব এবং এখান থেকে আমরা লেখা শুরু করব। এখান থেকে আমরা এই পয়েন্টটা শেষ, এখন আমরা নিচ থেকে শুরু করব, এরপর আরেকটা পয়েন্ট দিয়ে শুরু করব। এরকম কিন্তু আমরা শুরু করব না, অনেকে কিন্তু এরকম শুরু করে, এটা দেয় 1, তারপর বি নাম্বার লেখার সময় এখানে 2 দেয়, তারপর 3 দেয়, এরকম লেখা যাবে না, এটা গল্প আকারে লিখতে হবে। এই যে ডি নাম্বার আমরা লিখলাম, ডি নাম্বার লেখা কিন্তু এই পর্যন্ত শেষ, তখন এখানে আমরা একটা ফুল স্টপ দিব। তারপর লিখবো আমরা বি নাম্বার, এখানে যাচ্ছে বি নাম্বার লিখবো। হি কেম উইথ এ লার্জ আর্মি, এখান থেকে লেখা শুরু করব। হি কেম উইথ এ লার্জ আর্মি, তারপর এখানে আমরা ফুল স্টপ দিব। এই লাইন লেখা শেষ, আমি ফুল স্টপ দিব। তারপর আমরা শুরু করব 3 নাম্বার কি আছে, এফ, এখন আমরা এফ নাম্বার লিখব। এফ নাম্বার কি আছে, তৈমুর ডিসগাইজড হিমসেলফ এজ এ পুয়ার ট্রাভেলার, তৈমুর সো এখানে আমরা এই পর্যন্ত শেষ হলো, এখানে আমরা ফুল স্টপ দিব। তারপর এখান থেকে শুরু করবো আমরা আরেকটা, আশা করি বুঝতে পেরেছ। তারপর সি নাম্বার লিখবো, তারপর জি নাম্বার লিখবো, তারপর এইচ নাম্বার লিখবো, তারপর ই, তারপর এ নাম্বার লিখবো। এভাবে তোমরা খুব সহজে এটা লিখে ফেলবে, আশা করি বুঝতে পেরেছ। 7 নম্বর কোয়েশ্চেন কীভাবে লিখবে বিস্তারিত তোমাদেরকে দেখে দিলাম। 8 নম্বর হচ্ছে আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন টু রাইট এ প্যারাগ্রাফ অন ওয়াটার পলিউশন। এখানে একটা প্যারাগ্রাফ দেওয়া আছে, এই প্যারাগ্রাফটা তোমাদেরকে লিখতে হবে 8 নম্বর কোয়েশ্চেনে। এখন মনে করো তুমি পরীক্ষায় গেলে, পরীক্ষায় যাওয়ার পর 8 নম্বর কোয়েশ্চেনটা পড়লে আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন টু রাইট এ প্যারাগ্রাফ অন ওয়াটার পলিউশন, কিন্তু ওয়াটার পলিউশন এই প্যারাগ্রাফটা তোমার মুখস্থ নেই, তাহলে তুমি কীভাবে লিখবে? অথবা এটার পরিবর্তে অন্য একটা প্যারাগ্রাফ চলে আসলো যেটা তোমার মুখস্থ নেই, তুমি পারো না, তাহলে তুমি কীভাবে এটা আনসার করবে? সেটার একটা সিস্টেম রয়েছে যেটা এই ভিডিওতে দেখিয়ে দিচ্ছি বিস্তারিত। এখানে দেখেন আমরা 8 নম্বর হচ্ছে প্যারাগ্রাফ লেখার জন্য আমরা কি করব, এখান থেকে মাত্র
দুইটা প্যারাগ্রাফের ফরম্যাট আমরা মুখস্থ করব। এই দুইটা প্যারাগ্রাফের ফরম্যাট মুখস্থ করলে যে কোনো প্যারাগ্রাফ আসলে খুব সহজে লিখতে পারবে। তোমাদেরকে দেখিয়ে দিই, একটু উপরে তুলি। মাত্র দুইটি প্যারাগ্রাফের ফরম্যাট মুখস্থ করলে তোমাদের পরীক্ষায় যে কোনো ধরনের প্যারাগ্রাফ আসলে লিখতে পারবে ইনশাল্লাহ। সো এটা হচ্ছে বেড সাইড। এখানে দেখো তোমাদের এই পরীক্ষা মনে করো আসছে ওয়াটার পলিউশন মানে পানি দূষণ, তাহলে এটা হচ্ছে বেড সাইড। তাহলে বেড সাইড রিলেটেড যতগুলো প্যারাগ্রাফ আসবে শুধুমাত্র এই একটা প্যারাগ্রাফ শিখলে তোমরা বেড সাইড রিলেটেড যতগুলো প্যারাগ্রাফ রয়েছে সম্পূর্ণ খুব সহজে লিখতে পারবে। প্যারাগ্রাফটা শুধুমাত্র এখানে যে সাবজেক্ট এই সাবজেক্টে শুধুমাত্র প্যারাগ্রাফের নামটা বসিয়ে দিলে হয়ে যাবে। যেমন এখানে আসছে কি ওয়াটার পলিউশন পানি দূষণ, এখানে লিখব ওয়াটার পলিউশন ইজ এ গ্রেট অ্যান্ড হার্মফুল প্রবলেম। পানি দূষণ একটি বড় এবং ক্ষতিকারক সমস্যা। ইট ইজ নট অনলি এ কমন ম্যাটার ফর আওয়ার ওন কান্ট্রি, এটা শুধুমাত্র আমাদের দেশের জন্য একটা সাধারণ সমস্যা না, বাট অলসো ফর আদার কান্ট্রিজ টু, অন্যান্য দেশেও এরকম পানি দূষণের মতো বড় সমস্যা তৈরি হচ্ছে। ডেস্ট্রয়িং আওয়ার সোশ্যাল পিস, যেটা ধ্বংস করছে আমাদের সামাজিক শান্তি অ্যান্ড হ্যাপিনেস এবং কি সুখ। ডে বাই ডে ইট ইজ গোয়িং আউট অফ আওয়ার কন্ট্রোল, দিনের পর দিন এটা আমাদের আয়ত্তের বাহিরে চলে যাচ্ছে, আমাদের নিয়ন্ত্রণের বাহিরে চলে যাচ্ছে। হুইচ ইজ ভেরি অ্যালার্মিং, যেটা আমাদেরকে সতর্ক করছে। কিপিং দিস প্রবলেম উই ক্যান নট ইমাজিন আওয়ার পিস, যদি আমরা এই সমস্যাটা ধরে রাখি তাহলে আমরা কখনোই অনুভব করতে পারবো না আওয়ার পিস, আমাদের শান্তি অ্যান্ড হ্যাপি এবং সুখ। এখানে লিখবেন কি প্যারাগ্রাফের নামটা মনে করো ওয়াটার পলিউশন। দ্য ওয়াটার পলিউশন ইজ ভেরি টু রিমুভ দিস প্রবলেম টোটালি ফ্রম দ্য সোসাইটি, আমাদের উচিত এই পানি দূষণ আমাদের সমাজ থেকে পরিপূর্ণভাবে দূর করা। বাট উই হ্যাভ টু ট্রাই ইট এনি কস্ট, কিন্তু আমরা এটা চাই যে কোনো মূল্যে দূর করতে। উইদাউট রিমুভিং দিস প্রবলেম, এই সমস্যাটা দূর করা ছাড়া পিপল ক্যান নট গেট রিল্যান্ট, এভরিবডি ওয়ান্ট এ গুড সলিউশন, প্রত্যেকেই এটার একটা ভালো সমাধান চায় ফর দিস প্রবলেম, এই সমস্যার। বিসাইড গভর্নমেন্ট শুড কাম ফরওয়ার্ড টু ওভারকাম দিস প্রবলেম, তার পাশাপাশি সরকারের উচিত, বিসাইড গভর্নমেন্ট শুড, তার পাশাপাশি সরকারের উচিত এই সমস্যাটা দূর করতে এগিয়ে আসা। দ্য ল ফোর্সেস এজেন্সিস শুড অ্যারেস্ট দেম হু আর ক্রিয়েটিং দিস কাইন্ড অফ প্রবলেম, এখানে যারা এ ধরনের সমস্যা তৈরি করছে, পানি দূষণ করছে অথবা এ ধরনের প্রবলেম তৈরি করছে, তাদেরকে কী করা, গ্রেফতার করা উচিত। এখানে লিখবে ওয়াটার পলিউশন ইজ পসিবল টু রিমুভ বাই ক্রিয়েটিং পাবলিক অ্যাওয়ারনেস, এবং জনগণকে এ বিষয়টা সম্পর্কে কী করতে হবে, সতর্ক করতে হবে। সো উই শুড বি রিমুভ মোর অ্যাক্টিভ টু গেট এ বেটার সলিউশন, তাহলে আমরা একটা সঠিক সমাধান পাবো। যদি প্রবলেম রিলেটেড আসে তাহলে এই প্যারাগ্রাফটা শুধুমাত্র জাস্ট মুখস্থ করবে, যেখানে শুধুমাত্র সাবজেক্টটা পরিবর্তন করবে। আর যদি গুড সাইড রিলেটেড কোনো প্যারাগ্রাফ আসে তাহলে এই প্যারাগ্রাফটা জাস্ট মুখস্থ করবে। তার মানে তোমাদেরকে মাত্র দুইটা প্যারাগ্রাফের সাজেশন দিচ্ছি, এই দুইটা প্যারাগ্রাফ মুখস্থ করলে তোমাদের এখানে যে 8 নম্বর কোয়েশ্চেন, এই 8 নম্বর কোয়েশ্চেন খুব সহজে আনসার করতে পারবে। এখানে 2 নম্বর যে প্যারাগ্রাফ এটা হচ্ছে গুড সাইড রিলেটেড প্যারাগ্রাফ, এখানে মনে করো প্যারাগ্রাফের নামটা লিখবে ইজ দ্য মোস্ট ভ্যালুয়েবল অ্যান্ড পাওয়ারফুল এলিমেন্ট অফ আওয়ার সাকসেস ইন লাইফ, যেটা আমাদের জীবনে খুবই গুরুত্বপূর্ণ একটা উপাদান এবং যেটা আমাদের জীবনকে সফল করতে সাহায্য করে। ইট এনরিচেস সেলফ কনফিডেন্স, যেটা আমাদের আত্মবিশ্বাস বাড়িয়ে দেয় অফ আওয়ার রানিং সাইড, আমাদের চলার জীবনে। ইফ উই ওয়ান্ট টু রিচ অফ আওয়ার এম, যদি আমরা আমাদের লক্ষ্যে পৌঁছতে চাই, উই মাস্ট অ্যাটেন সাচ কোয়ালিটি, আমাদের কিছু গুণ থাকা প্রয়োজন। ইট ইজ নিড টু হেল্প ফর মেন্টাল ফ্যাকাল্টি, যেটা আমাদের মানসিক প্রশান্তি দান করে। এখানে সাবজেক্টটা লিখবো, যে সম্পর্কে প্যারাগ্রাফ আসবে এটা লিখবো ক্যান ব্রিং আউট রিওয়ার্ড ফর হিউম্যান বিংস, যেটা মানুষের জীবনে পুরস্কার স্বরূপ আসে। ইট ইজ ইম্পর্টেন্ট টু রিটেইন দ্য এক্সিস্টেন্স অফ হিউম্যান বিং উইদাউট, এখানে সাবজেক্টটা লিখবে এনিবডি ক্যান নট অ্যাচিভ এনিথিং গ্রেট অ্যান্ড গ্লোরিয়াস, এ ম্যান ক্যান লস হিজ prestigious life for its absence. Most of the greatest person have gained success by it. এখানে সাবজেক্টে লিখবে is a kind of knowledge which thing no training can teach. এখানে সাবজেক্টে লিখবে broadness
অথবা ব্রডেন্স আওয়ার আউটলুক, দেয়ারফর উই শুড হ্যাভ দিস কোয়ালিটি অ্যাট এনি কস্ট। আশা করি বুঝতে পেরেছ। এই যে দুইটা প্যারাগ্রাফ দিয়েছি, এই দুইটা প্যারাগ্রাফ মুখস্থ করলে তোমাদের 8 নম্বর কোয়েশ্চেনের জন্য আর কোনো ধরনের প্যারাগ্রাফ মুখস্থ করার প্রয়োজন হবে না। এখান থেকে ইনশাআল্লাহ 10-এর মধ্যে কমপক্ষে 8 নম্বর পাবে। তার মানে তোমরা 8 নম্বর কোয়েশ্চেন সম্পর্কে ক্লিয়ার। 8 নম্বর কোয়েশ্চেনে আসবে প্যারাগ্রাফ, যদি প্যারাগ্রাফ কমন না আসে তাহলে মাত্র এই দুইটা প্যারাগ্রাফ মুখস্থ করবে, আর কোনো প্যারাগ্রাফ মুখস্থ থাকার প্রয়োজন নেই। এই দুইটা প্যারাগ্রাফের মাধ্যমে তুমি সম্পূর্ণ প্যারাগ্রাফ লিখে আসতে পারবে। 9 নম্বর হচ্ছে রিড দ্য বিগিনিং অফ এ স্টোরি, অ্যাড অ্যাট লিস্ট 10 নিউ সেন্টেন্সেস টু কমপ্লিট দ্য স্টোরি। 9 নম্বর হচ্ছে তোমাদেরকে কমপ্লিটিং স্টোরি লিখতে হবে। এখানে একটা স্টোরি দেওয়া থাকবে, যেমন এখানে 1 লাইন কিংবা 2 লাইন দেওয়া থাকবে এবং বাকিটুকু তোমাদেরকে পূরণ করতে হবে। এখানে দেওয়া রয়েছে, মনে করো ওয়ান্স দেয়ার ওয়াজ এ কিং কল্ড মিদাস, হি হ্যাড এ লট অফ ওয়েলথ বাট, এরপরটুকু তোমাদেরকে ফিল আপ করতে হবে। এরকম কমপক্ষে 10টা সেন্টেন্সের মাধ্যমে এই স্টোরি তোমাদেরকে ফিল আপ করতে হবে, তাহলে এখানে তোমাদেরকে স্টোরিতে 10 নম্বর দেওয়া হবে। এখন মনে করো এই যে স্টোরিটা আসলো, এই স্টোরিটা তোমার জানা নেই অথবা এই স্টোরিটা তোমার মুখস্থ নেই, তাহলে তুমি কিভাবে আনসার করবে সেটাই এই ভিডিওতে দেখিয়ে দিচ্ছি। যদি তোমার স্টোরি মুখস্থ নাও থাকে তাহলেও তুমি কিভাবে শুধুমাত্র একটা স্টোরি মুখস্থ করবে। এই একটা স্টোরি মুখস্থ করলে তুমি বাকি সম্পূর্ণ যে কোনো ধরনের স্টোরি তোমাদের পরীক্ষায় আসলে শুধুমাত্র সাবজেক্টটা পরিবর্তন করে লিখলেই হয়ে যাবে। এখানে তোমাদেরকে জাস্ট একটা স্টোরি দেখিয়ে দিব। এখানে শুরুতে প্রথমে স্টোরির প্রশ্নের মধ্যে 2-1 লাইন লেখা থাকে, এই লাইনটুকু প্রথমে লিখবে। লেখার পর এখান থেকে লেখা শুরু করবে। দ্য ফলোয়িং স্টোরি ইজ ভেরি প্লেজেন্ট। ইন দিস স্টোরি দেয়ার ইজ ওয়ান সিচুয়েশন ইন হুইচ ক্যারেক্টার হু ইজ চিফ ফিগার ইন স্টোরি। As we come to know through this story, here is suspenses what makes to a story entertaining. The story based on a situation which is related to human life. There is some pointed below the story. All points are essential. তারপর এখানে স্টোরির নামটা লিখবে। প্লেড আউটস্ট্যান্ডিং রোল, তারপর হি অথবা শি, যদি এখানে কোনো ব্যক্তি পুরুষ হয়ে থাকে তাহলে হি, মহিলা হলে শি লিখবে। ওয়াজ হাইলাইটেড অ্যাজ এ, এখানে যদি পুরুষ হয় হিরো, মহিলা হলে হিরোইন। অফ, তারপর এখানে স্টোরির নামটা লিখবে। তারপর এখানে গল্প অনুযায়ী কয়েকটি লাইন লিখে দিবে। এখানে যে গল্প সম্পর্কে আসবে এখান থেকে 2 থেকে 3 লাইন অথবা 3 থেকে 4 লাইন লিখে দিবে। তারপর লিখবে দ্য অ্যাবভ স্টোরি ওয়াজ রিয়েলি ইন্টারেস্টিং অ্যান্ড ইট দ্য আস ফর আওয়ার ডে টু ডে লাইফ, ইট কনক্লুজড দ্যাট অ্যাবভ স্টোরি ইজ অ্যাপ্ট। আশা করি বুঝতে পেরেছ। এভাবে শুধুমাত্র এই একটা স্টোরি, শুধুমাত্র এখানে স্টোরির নামের পরিবর্তে স্টোরির নামটা লিখে দিবে এবং এখানে মধ্যখানে 2 থেকে 3 লাইন লিখে দিবে নিজে থেকে। এভাবে একটা স্টোরি লিখলে ইনশাল্লাহ স্টোরিতে 15 নম্বর পাবে। খুবই গুরুত্বপূর্ণ একটা কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব। এটা হচ্ছে 10 নম্বর কোয়েশ্চেনের আনসার নিয়ে। তোমাদের এসএসসি পরীক্ষায় ইংরেজি প্রথম পত্রের 10 নম্বরে এরকম একটা গ্রাফ চার্ট কিংবা পাই চার্ট আসবে, যেখানে তোমাদের 10 নম্বর দেওয়া হবে। এই গ্রাফ চার্ট কিংবা পাই চার্ট খুবই সহজ, জাস্ট একটু টেকনিক জানা থাকলেই এই গ্রাফ চার্ট কিংবা পাই চার্ট সম্পূর্ণ তুমি আনসার করতে পারবে। এখানে মুখস্থ করার কোনো বিষয় নেই, জাস্ট একটু বুঝিয়ে দিব, বুঝিয়ে দিলেই এখানে 10 নম্বর ইনশাল্লাহ পেয়ে যাবে। প্রথমে তোমরা কী করবে, এই 10 নম্বর যে কোয়েশ্চেন রয়েছে এটা একটু ভালো করে পড়বে। যেমন যদি আমি একটু পড়ি, লুক অ্যাট দ্য ফলোয়িং পাই চার্ট, তার মানে এটা হচ্ছে পাই চার্ট এবং আরেকটা আছে গ্রাফ চার্ট। ফলোয়িং পাই চার্ট, ইট শোজ দ্য চয়েস অফ প্রফেশন বাই ডিফারেন্ট এডুকেটেড ইয়ুথ ইন বাংলাদেশ। তার মানে এখানে কী বোঝানো হচ্ছে, ইট শোজ, এখানে দেখানো হয়েছে দ্য চয়েস অফ প্রফেশন, বিভিন্ন পেশার মানুষের, বাই ডিফারেন্ট এডুকেটেড ইয়ুথ, মানে বিভিন্ন চাকরিজীবীদের, বিভিন্ন পেশার মানুষের চাকরিজীবীদের যে একটা পার্সেন্টেজ হার সেটা দেখানো হচ্ছে। ডেসক্রাইব দ্য পাই চার্ট, এই পাই চার্টটি বর্ণনা করো ইন অ্যাবাউট 150 ওয়ার্ড, 150টি শব্দের মধ্যে এটা কী করতে হবে, বর্ণনা করতে হবে। ইউ আর অ্যাডভাইজড টু হাইলাইটিং দ্য সামারাইজ দ্য ইনফরমেশন গিভেন দ্য চার্ট, এই চার্ট থেকে তথ্য নিয়ে তুমি এখানে 150টা ওয়ার্ডের মধ্যে কী করতে, একটি পাই চার্ট লিখতে হবে। সো এখান থেকে যে কোনো ধরনের পাই চার্ট আসে তুমি কীভাবে লিখবে, সো সেই সিস্টেমটা দেখে দিচ্ছি। যেমন দেখো এখানে এই যে একটা পাই চার্ট আসছে, এই পাই চার্ট অনুসারে কিন্তু আমি এখানে যে পাই চার্ট লিখেছি এই পাই চার্টটা মুখস্থ করলে তুমি এই পাই চার্টটা লিখতে পারবে। আশা করি বুঝতে পেরেছ। মজার বিষয় হচ্ছে এখানে যে আমি পাই চার্টটা লিখেছি যেই সিস্টেমে,
এই সিস্টেমে এই পাই চার্টটা লিখতে হবে তোমাদেরকে। জাস্ট এখানে যে 5 থেকে 6 লাইন আছে, এই 5 থেকে 6 লাইন তোমরা শিখলে, এই টেকনিকটা জাস্ট মনে রাখলে তোমরা যে কোনো ধরনের পাই চার্ট পরীক্ষায় আসলে লিখতে পারবে। যেমন এখানে কোয়েশনে যে পাই চার্টটা আসলো উদাহরণস্বরূপ, এটা হচ্ছে বিভিন্ন পেশার মানুষের বিভিন্ন চাকরিজীবী পেশার মানুষের যে একটা পার্সেন্টেজ সেটা দেখানো হয়েছে। এবং এখানে যে এটা হচ্ছে দ্য পাই চার্ট বিলো শোজ দ্য ইন্টারেস্ট অফ স্টুডেন্ট ইন ডিফারেন্ট সাবজেক্ট অফ সেকেন্ডারি স্কুল। এখানে মাধ্যমিক বিদ্যালয়ে বিভিন্ন শিক্ষার্থীদের বিভিন্ন সাবজেক্টের যে চাহিদা সেটা দেখানো হচ্ছে। এখানে ছাত্রদের সাবজেক্টের চাহিদা দেখানো হচ্ছে এবং এখানে যারা চাকরিজীবী তাদের চাকরির চাহিদা দেখানো হচ্ছে। দুইটা কিন্তু মিল আছে। এখন কিভাবে লিখবে? যদি এইটা ভালোভাবে বুঝতে পারো তাহলে সেটাও কিন্তু তোমরা লিখতে পারবে, অথবা যে কোনো ধরনের পাই চার্ট আসলে খুব সহজে লিখতে পারবে। প্রথমে তোমরা এখানে একটা পাই চার্টের ছবিটা এঁকে নিবে। এখানে হচ্ছে হাইয়েস্ট অর্থাৎ সর্বোচ্চ, লোয়েস্ট সর্বনিম্ন, ইনক্রিজ বৃদ্ধি পাওয়া, ডিক্রিজ হ্রাস পাওয়া, এই চারটা শব্দটা তোমরা মনে রাখবে। এখন দেখো এখানে হচ্ছে দ্য পাই চার্ট শোজ দ্যাট, এই পাই চার্টে দেখানো হয়েছে। এখানে কি দেখানো হয়েছে? এখানে দেখানো হয়েছে দ্য ইন্টারেস্ট অফ স্টুডেন্ট ইন ডিফারেন্ট সাবজেক্ট অফ সেকেন্ডারি স্কুল, এখানে লিখবে। আর যদি এই প্রশ্নটা আসে তাহলে এখানে লিখবে কি দ্য পাই চার্ট বিলো শোজ, তারপর কোথা থেকে লেখা শুরু করবে? দ্য চয়েস অফ প্রফেশন বাই ডিফারেন্ট এডুকেটেড ইয়থ ইন বাংলাদেশ। আসলে বুঝতে পেরেছ? তার মানে লিখবে দ্য পাই চার্ট শোজ দ্যাট, এই পাই চার্টে দেখানো হয়েছে। এখানে প্রশ্ন লিখবে দ্য চয়েস অফ প্রফেশন বাই ডিফারেন্ট এডুকেটেড ইয়থ ইন বাংলাদেশ, এতটুকু লিখবে। তারপর দেখো এখানে লেখা রয়েছে অ্যাকর্ডিং টু দ্য পাই চার্ট, এই পাই চার্ট অনুসারে টার্মস অফ দ্য লোয়েস্ট পার্সেন্টেজ ইন 16%। এখানে কি লিখবে? অ্যাকর্ডিং টু দ্য পাই চার্ট দ্য লোয়েস্ট পার্সেন্টেজ ইজ, এখানে লোয়েস্ট পার্সেন্টেজ কোথায় রয়েছে? এই যে 8% ফার্মিং, এখানে লিখবে 8%। এখানে সর্বনিম্ন হচ্ছে 16%, আমরা এখানে লিখলাম। এবং তোমরা এখানে পরীক্ষার ক্ষেত্রে যেটা আসবে সেটা তোমরা লিখবে 8% ফার্মিং, আর এখানে হচ্ছে 16% ইংলিশ। এরপর হচ্ছে ইন ইংলিশ, ইংরেজিতে, অ্যান্ড ইট ওয়াজ 16%। তারপর সর্বোচ্চ ছিল কোথায়? ইংরেজিতে। তখন এটা কত পার্সেন্ট ছিল? 16%, এখানে লেখা আছে। অন দ্য আদার হ্যান্ড, অন্যদিকে, দ্য হাইয়েস্ট পার্সেন্টেজ অফ 37% ইন ম্যাথমেটিক্স, অন্যদিকে সর্বোচ্চ পার্সেন্টেজ হচ্ছে 37%, যেটা কোথায়? ম্যাথমেটিক্সে। তোমরা এখানে লিখবে অন দ্য আদার হ্যান্ড দ্য হাইয়েস্ট পার্সেন্টেজ অফ 30% ইন গভর্নমেন্ট জবস। আশা করি বুঝতে পেরেছো। অ্যান্ড ইট ওয়াজ 37%, এবং এখানে লিখবে অ্যান্ড ইট ওয়াজ 30%। ইট ইনক্রিজ, এটা বৃদ্ধি পেয়েছে অথবা ডিক্রিজ হ্রাস পেয়েছে অ্যারাউন্ড 27%। তার মানে এটা 27% থেকে এই যে সর্বোচ্চ 37% এটা কি হয়েছে? ইনক্রিজ মানে বৃদ্ধি পেয়েছে, বেড়েছে। তার মানে 27% থেকে এটা কি হয়েছে? বৃদ্ধি পেয়েছে। তোমরা এখানে লিখবে ইট ইনক্রিজ 25% টু 30%। তার মানে এটা 25% থেকে 30% পর্যন্ত কি হয়েছে? বৃদ্ধি পেয়েছে। ওয়াজ 20% ইন 27%, যখন 20% ছিল তখন 27% হয়েছে। অন্যদিকে যখন বাংলাতে 20% ছিল তখন বিজ্ঞানে হয়েছে 27%। তোমরা এখানে যে কোনো দুইটা তুলনা করবে, লিখবে যে হোয়েন 10% ইন আইসিটি সাবজেক্ট, অন দ্য আদার হ্যান্ড 15% টু ফরেন জবস। এরকম যে কোনো দুইটা তুলনা করবে, একটা চেয়ে আরেকটা কী হয়েছে? বৃদ্ধি পেয়েছে। হোয়েন দ্য 10% ইন আইসিটি জবস, অন দ্য আদার হ্যান্ড ইট ইনক্রিজ 15% টু ফরেন জবস। এরকম যে কোনো দুইটার মধ্যে তুলনা করে লিখবে। সো ইট ইজ ভেরি বিউটিফুল, সুতরাং এটা খুবই সুন্দর। আশা করি বুঝতে পেরেছো। এভাবে তোমাদের পরীক্ষায় যে কোনো ধরনের পাই চার্ট আসলে খুব সহজে লিখতে পারবে এবং আনসার করতে পারবে। একটু পর আমরা তোমাদের বাকি যে সকল টপিক রয়েছে এগুলো নিয়ে আলোচনা করব। তোমাদের পরীক্ষায় পাই চার্ট কিংবা গ্রাফ চার্ট আসবে, যে কোনো একটা আসবে। কীভাবে পাই চার্ট এবং গ্রাফ চার্ট লিখবে এটা তোমাদেরকে পাই চার্ট দেখিয়েছি। যদি তোমাদের পরীক্ষায় গ্রাফ চার্ট আসে তাহলে তোমরা কীভাবে লিখবে সেটাও দেখিয়ে দিব। এই ভিডিওতে 11 নম্বর কোয়েশ্চেনের আনসার কীভাবে, প্রশ্ন কীভাবে আসবে এবং কীভাবে উত্তর করবে, এবং যদি পরীক্ষায় তোমার কমন না আসে তাহলে তুমি কীভাবে আনসার করবে বিস্তারিত তোমাদেরকে এই ভিডিওতে দেখিয়ে দিচ্ছি। খুবই ইম্পর্টেন্ট ভিডিও, সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। 11 নম্বর কোয়েশ্চেন যখন আমরা লিখব তখন আগে কোয়েশ্চেনটা আমরা ভালো করে পড়ব। এখানে কোয়েশ্চেনে কী লেখা আছে?
সাপোজ ইউ আর মিনা, মনে করো তুমি মিনা, অ্যান্ড ইউর ফ্রেন্ড ইজ রাজু, মনে করো তোমার বন্ধু হচ্ছে রাজু। হি ওয়ান্ট টু নো, সে জানতে চায় অ্যাবাউট দ্য কো কারিকুলাম অ্যাক্টিভিটিস, কী সম্পর্কে? কো কারিকুলাম অ্যাক্টিভিটিস সম্পর্কে অফ ইউর স্কুল, তোমার বিদ্যালয়ের কো কারিকুলাম অ্যাক্টিভিটিস সম্পর্কে জানতে চায়। নাও রাইট এ লেটার, এখন তুমি একটি চিঠি লিখো টু ইউর ফ্রেন্ড, তোমার বন্ধুকে, ডেসক্রাইবিং, বর্ণনা করে, টু কো কারিকুলাম অ্যাক্টিভিটিস অফ ইউর স্কুল, তোমার বিদ্যালয়ের কো কারিকুলাম অ্যাক্টিভিটিস সম্পর্কে তুমি একটি চিঠি লিখবে তোমার বন্ধুর নিকট। তার মানে এখানে তুমি হচ্ছে মিনা এবং তোমার ফ্রেন্ড হচ্ছে রাজু, এই দুইটা তোমাকে মনে রাখতে হবে। তুমি মিনা, তোমার ফ্রেন্ড রাজু, তুমি মিনা হয়ে রাজুর নিকট কী করবে? একটা লেটার পাঠাবে। সো যখন আমরা লেখা শুরু করব, এরকমভাবে আমরা ইনফর্মাল লেটারটা লেখা শুরু করব। সো এখানে শুধুমাত্র এই যে একটা ইনফর্মাল লেটার দেওয়া রয়েছে, এই একটা ইনফর্মাল লেটার শিখলে তোমাদের পরীক্ষায় যে কোনো ধরনের ইনফর্মাল লেটার আসলে তোমরা খুব সহজে লিখতে পারবে। মনে করো এখানে আসছে কো কারিকুলাম অ্যাক্টিভিটিস সম্পর্কে, এটাও তোমরা লিখতে পারবে শুধুমাত্র এই যে একটা লেটার রয়েছে, এই লেটারটা মুখস্থ করলে। এখানে লেটার লেখার যে নিয়ম রয়েছে সেই নিয়মকানুন সম্পূর্ণ তোমাদেরকে জানা রাখতে হবে। এখানে প্রথমে লিখবে ডেট, এখানে ডেটটা লিখবে। এখানে প্রথমে মনে করো আমরা ডেটটা লিখি 15/4/2025, এখানে আমরা ডেটটা লিখলাম। ডেট লেখার পর আমরা কী করব? লিখব ডিয়ার। ডিয়ার লেখার পর রানা এখানে লিখেছি, কিন্তু তোমার পরীক্ষার প্রশ্নে কী আসছে? তুমি কার কাছে পাঠাবে? রাজুর কাছে পাঠাবে। কার কাছে পাঠাবে? রাজুর কাছে। তাহলে তুমি এখানে লিখবে ডিয়ার রাজু, এখানে রানা না লিখে লিখবে কি? ডিয়ার রাজু। আশা করি বুঝতে পেরেছ। তারপর লিখবে অ্যাট ফার্স্ট টেক মাই সালাম, সর্বপ্রথম আমার সালাম গ্রহণ করো, অথবা কর্ডিয়াল লাভ, অথবা ভালোবাসা গ্রহণ করো, উইথ দ্য কোর অফ মাই হার্ট, আমার হৃদয় গহীন থেকে, হোপ ইউ আর ওয়েল, আশা করি তুমি ভালো আছো, আই এম অলসো ওয়েল বাই দ্য গ্রেস অফ আল্লাহ, আমিও আল্লাহ তাআলা দয়া ভালো আছি, আই রিসিভড ইউর লেটার ইয়েস্টারডে, আমি গতকাল তোমার চিঠি পেয়েছি, ইন ইউর লেটার, এই লেটারে, ইউ হ্যাভ ওয়ান্টেড টু নো অ্যাবাউট, তুমি জানতে চাচ্ছ কী সম্পর্কে? সাপোজ মনে করো এই প্রশ্নটা আসলো, তাহলে এখানে কী সম্পর্কে? কো কারিকুলাম অ্যাক্টিভিটিস অফ ইউর স্কুল। সো তুমি এখানে লিখবে ইউ হ্যাভ ওয়ান্টেড টু নো অ্যাবাউট কো কারিকুলাম অ্যাক্টিভিটিস ইন মাই স্কুল, কো কারিকুলাম অ্যাক্টিভিটিস ইন মাই স্কুল, সাবজেক্টটা লিখে দিবে। নাও আই এম রাইটিং অ্যাবাউট ইট, এখন আমি এ বিষয় সম্পর্কে লিখছি। এখন এখানে সংক্ষেপে তুমি 2 থেকে 3 লাইন তোমার স্কুলের কো কারিকুলাম অ্যাক্টিভিটিস সম্পর্কে 2 থেকে 3 লাইন লিখবে, অথবা যেই সম্পর্কে পরীক্ষায় প্রশ্ন আসবে সেই সম্পর্কে 2 থেকে 3 লাইন লিখবে। লেখার পর শেষে লিখবে, এখানে একটু জায়গায় খালি রাখবে, খালি রাখার পর লিখবে নো মোর টুডে আজ আর নয়, কনভে মাই বেস্ট রিগার্ডস টু ইউর ইয়ং প্যারেন্টস অ্যান্ড লাভ টু দ্য ইয়ঙ্গার্স, তোমার পিতামাতা এবং ছোটো বড়ো যারা রয়েছেন সবাইকে আমার ভালোবাসা জানিও। তারপর লিখবেন ইয়োর লাভিং ফ্রেন্ড, এখানে নামটা লিখবে, এখানে তোমার নামটা কি? মিনা, লিখবে ইয়োর লাভিং ফ্রেন্ড মিনা। তারপর এখানে দেখো ফ্রম টু, একটা স্টাম্প তৈরি করতে হবে আমাদেরকে, একটা বক্স তৈরি করতে হবে এরকম দুই ভাগে। বাম পাশ হচ্ছে ফ্রম, ডান পাশ হচ্ছে টু। ফ্রম মানে তুমি নিজে, আর টু মানে তুমি যার কাছে পাঠাবে সে। তারপরে ফ্রম লিখে এখানে নামটা কার লিখবে? তোমার মিনা লিখবে, এবং টু লিখে এখানে নামটা কার লিখবে? রাজু লিখবে। আসলে বুঝতে পেরেছ। তারপর এখানে ডিস্ট্রিক্ট যে কোনো একটা দিয়ে দিবে, উপজেলা যে কোনো একটা দিয়ে দিবে। আমি এখানে ডিস্ট্রিক্ট দিয়েছি সিলেট, উপজেলা গোয়াইনঘাট, এখানে ডিস্ট্রিক্ট ঢাকা, উপজেলা মিরপুর, এরকমভাবে লিখে দিবেন। আশা করি বুঝতে পেরেছ। শুধুমাত্র এই একটা লেটার শিখলে এখানে জাস্ট বিষয়টা চেঞ্জ করবে, এখানে 2 থেকে 3 লাইন সংক্ষেপে লিখে দিবে। এই একটা লেটার শিখলে তোমার পরীক্ষায় যে কোনো ধরনের লেটার আসলে 11 নম্বর কোয়েশ্চেনে খুব সহজে লিখতে পারবে। এই ভিডিওতে 12 নম্বর কোয়েশ্চেনের আনসার কীভাবে লিখবে এবং কীভাবে তোমরা শুধুমাত্র একটা শিখে সবগুলো লিখতে পারবে। মনে করো এই 12 নম্বর কোয়েশ্চেনে কী আসছে এটা সবার আগে তোমরা পড়বে। 12 নম্বর কোয়েশ্চেন হচ্ছে সাপোজ ইউ আর রুনা অ্যান্ড লিমা ইন ইউর ফ্রেন্ড, মনে করো রুনা এবং লিমা এই দুজন হচ্ছে তোমার বন্ধু। নাও রাইট এ ডায়লগ, এখন একটা ডায়লগ লিখো বিটুইন ইউ অ্যান্ড ইয়োর ফ্রেন্ড, তুমি এবং তোমার বন্ধু, অ্যাবাউট দ্য ইউজ অ্যান্ড অ্যাবিউজ অফ ইন্টারনেট, ইন্টারনেটের অপব্যবহার সম্পর্কে তুমি এবং তোমার বন্ধু দুইজনে কথোপকথন করবে। তার মানে দুইজনের ডায়লগ লিখবে। এখন ডায়লগটা কীভাবে লিখবে? মনে করো এই ডায়লগটা তোমার পরীক্ষায় কমন আসে নাই, অ্যাবিউজ অফ ইন্টারনেট, এই ডায়লগটা তোমার পরীক্ষায় কমন আসে নাই, তাহলে তুমি কীভাবে লিখবে? এটা হচ্ছে ডায়লগ। এখন ডায়লগের শুরুতে তোমাদেরকে বুঝতে হবে এটা গুড সাইড নাকি ব্যাড সাইড। এখানে হচ্ছে অ্যাবিউজ অফ ইন্টারনেট, ইন্টারনেটের অপব্যবহার, এটা আমরা নিশ্চয়ই বুঝতে পারছি এটা হচ্ছে ব্যাড সাইড।
যদি বেড সাইড রিলেটেড কোনো ধরনের ডায়লগ তোমাদের পরীক্ষা আসে তাহলে তোমরা কীভাবে লিখবে সেটা দেখে দিচ্ছি। বেড সাইড রিলেটেড ডায়লগ আসলে তোমরা লিখবে, এখান থেকে মাত্র 2টা ডায়লগ মুখস্থ করলে তোমরা তোমাদের পরীক্ষায় যে কোনো ধরনের বেড সাইড রিলেটেড ডায়লগ আসলে তোমরা খুব সহজে লিখতে পারবে, সেটাই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে এটা হচ্ছে বেড সাইড রিলেটেড একটি ডায়লগ, সংক্ষিপ্ত একটা ডায়লগ শিখলে তোমরা যে কোনো ধরনের ডায়লগ লিখতে পারবে। এই একটা ডায়লগ শিখলে তোমরা গুড সাইড এবং ব্যাড সাইড 2 ধরনের ডায়লগ লিখতে পারবে। যেমন এখানে দেখো, ইফেক্ট অফ স্মোকিং, ড্রাগ অ্যাডিকশন, রোড অ্যাক্সিডেন্ট, ওয়াটার পলিউশন, এয়ার পলিউশন, চাইল্ড লেবার, লোডশেডিং, ট্রাফিক জ্যাম, তারপর অ্যাবিউজ অফ ইন্টারনেট, এরকম যতগুলো প্রবলেম রিলেটেড ডায়লগ রয়েছে সম্পূর্ণ লিখতে পারবে। এখন দেখো ডায়লগে এখানে আমি 2জন ব্যক্তির নাম লিখেছি, রাকিব এবং করিম। তুমি কিন্তু এরকম যে কোনো ব্যক্তির নাম লিখতে পারবে না। এখানে দেখো যে 2 ব্যক্তির নাম লেখা রয়েছে, এই 2 ব্যক্তির নাম লিখতে হবে। এখানে হচ্ছে রুনা এবং লিমা, এই 2 ব্যক্তির নাম তুমি কিন্তু এখানে লিখতে হবে প্রশ্নের মধ্যে, আনসারের মধ্যে। রুনা এবং লিমা, এখানে লিখবে রিনা তারপর লিমা। আমি এখানে কিন্তু উদাহরণস্বরূপ যে কোনো 2জন ব্যক্তির নাম লিখেছি। তুমি প্রশ্নের মধ্যে যে 2 ব্যক্তির নাম লিখে থাকবে সেই 2 ব্যক্তির নাম এখানে লিখবে। তারপর এখানে হচ্ছে হ্যালো, গুড মর্নিং, শুভ সকাল। করিম বলছে গুড মর্নিং, শুভ সকাল। রাকিব বলছে হাউ আর ইউ, তুমি কেমন আছো? করিম বলছে আই এম ফাইন অ্যান্ড ইউ, আমি ভালো আছি এবং তুমি কেমন আছো? রাকিব বলছে আই এম অলসো ফাইন, আমিও খুব ভালো আছি। হোয়াট আর ইউ ডুইং নাও, তুমি এখন কী করছো? করিম বলছে আই এম রিডিং অ্যান এসে অ্যাবাউট, আমি একটি এসে পড়ছি অ্যাবাউট সম্পর্কে, কী সম্পর্কে? এখানে যে বিষয়টা আসবে সেই বিষয়টা লিখে দিবেন। রাকিব বলছে ইয়েস, হ্যাঁ, ভেরি ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ, অথবা হার্মফুল অথবা ক্ষতিকারক ফর আস, যেটা আমাদের জন্য। করিম বলছে ইয়েস, হ্যাঁ, আই ওয়ান্ট টু ডিসকাস অ্যাবাউট উইথ ইউ, আমি তোমার সাথে আলোচনা করতে চাই। কী সম্পর্কে এখানে লিখবে? এখানে মনে করে এই প্রশ্নটা আসলো, তাহলে এখানে কী সম্পর্কে লিখবে? অ্যাবাউট অ্যাবিউজ অফ ইন্টারনেট। তার মানে তুমি এখানে লিখবে আই ওয়ান্ট টু ডিসকাস অ্যাবাউট উইথ ইউ অ্যাবিউজ অফ ইন্টারনেট। তারপর রাকিব বলছে অবভিয়াসলি, অবশ্যই অথবা অফকোর্স, অবশ্যই যে কোনো একটা লিখবে। আই এম রেডি টু টেল ইউ, আমি বলতে প্রস্তুত। হোয়াট এভার ইউ উইশ টু নো, তুমি যে বিষয়টা সম্পর্কে জানতে চাও। করিম বলছে আই বিলিভ ইউ নো, আমি এটা জানি যে, এখানে সাবজেক্টটা লিখবে যে সম্পর্কে আসছে, যেমন অ্যাবিউজ অফ ইন্টারনেট। আই বিলিভ ইউ নো অ্যাবিউজ অফ ইন্টারনেট ইজ ভেরি হার্মফুল, ইন্টারনেটের অপব্যবহার খুবই ক্ষতিকারক। রাকিব বলছে ইয়েস, হ্যাঁ, আই আন্ডারস্ট্যান্ড ইউর পয়েন্ট, আমি তোমার কথাটা বুঝতে পেরেছি। করিম বলছে ওকে, ঠিক আছে, ইউ আর রাইট, তুমি সঠিক বলেছ। তারপর এখানে রাকিব বলছে আই এম ভেরি গ্ল্যাড টু টক টু ইউ, আমি খুবই খুশি তোমার সাথে কথা বলে। আই হোপ, আমি আশা করি টু মিট ইউ সন, তোমার সাথে খুব শীঘ্রই দেখা হবে। করিম বলছে ইউ আর ওয়েলকাম, তোমাকে স্বাগতম। রাকিব বলছে থ্যাংক ইউ, ধন্যবাদ। সো এখানে দেখেন এটা হচ্ছে ক্ষতিকারক যে প্রবলেম রিলেটেড যে ডায়লগ আছে সেই ডায়লগটা। যদি গুড সাইড রিলেটেড ডায়লগ আসে তাহলে এখানে কী লিখবে? এখানে লিখবে হার্মফুল, না লিখে লিখবে কি ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ। এবং এখানে ইজ ভেরি হার্মফুল না লিখে লিখবে কি ইজ ভেরি হেল্পফুল, এটা খুবই উপকারী। এই 2টা জিনিস জাস্ট পরিবর্তন করবে, তাহলে গুড সাইড রিলেটেড ডায়লগ শেখা হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছো। এভাবে খুব সহজে তোমাদের পরীক্ষায় যে কোনো ধরনের ডায়লগ আসলে শুধুমাত্র এই একটা ডায়লগ মুখস্থ করে লিখতে পারবে। এবং সামনে তোমাদের বাকি যে সকল পরীক্ষা রয়েছে সম্পূর্ণ সাবজেক্টের সাজেশন আমাদের এই চ্যানেল থেকে এরকম হাতে কলমে দেখিয়ে দিব, সেগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।